আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, তোমরা কি কাউকে মেনশন দিয়েছো, যুক্ত করেছো? এই একটা ক্লাসের মধ্যে এই প্রাক ইসলামী আরব আমি একদম সম্পূর্ণ করে দিব। সম্পূর্ণ বলতে কিভাবে সম্পূর্ণ করে আমি বলি। প্রথমে তো বেসিক পড়াবো, যে কোন অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কোন টপিক থেকে কি বোঝানো হয়েছে, এরকম করে বেসিক পড়ানো হবে। যখন এই বেসিকটা শেষ হয়ে যাবে তখন তোমাদের জন্য কি লিখেছি, তখন তোমাদের জন্য এই বাছাই করা এমসিকিউ সিকিউ শিট। এমসিকিউ সিকিউ শিট কি? অর্থাৎ এইখান থেকে এই টপিকের টপিক আলাদা করা জ্ঞানমূলক অনুধাবন এমসিকিউ যা কিছু আছে সম্পূর্ণটাই আমরা শেষ করে দিব। ঠিক আছে? তো সুতরাং এইটা পড়লে পরে, এই ক্লাসটা করলে পরে আর অন্য কোনো ক্লাস এমসিকিউর জন্য সিকিউর জন্য বোঝার জন্য আর কোনো ক্লাস করতে হবে না। তাহলে আমরা চলো আলোচনা শুরু করে দিচ্ছি। আর এই ক্লাসটার সর্বোচ্চ শেয়ার চাই। যদি এই এক মাস তোমাদের কন্টিনিউ ক্লাসের এই প্রোগ্রামটা তোমরা চাও, তাহলে অবশ্যই কি করবা, সর্বোচ্চ শেয়ার করবা। হাবিব অনেককে মেনশন করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে ফোনে কথা বলে হলো জানিয়ে দিও যে মানবিক স্টুডেন্টদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম মানবিকিয়ান, যেখানে মানবিকান স্টুডেন্টদের জন্য নিয়মিত সার্ভিস দেওয়া হয়। হাসান আহমদ চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমার সাথে আলোচনা করে করে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের ইসলামের ইতিহাসের টপিক আছে কয়টি? 7টি টপিক। এখন যারা 25-এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মূলত এই দুইটি টপিক নেই, কিন্তু 27দের জন্য কিন্তু এই দুইটি টপিকে রয়েছে। পরের টপিকে যাই, প্রাক ইসলামী আরব। প্রাক ইসলামী আরবের মধ্যে টপিক আছে মূলত 3টা। এক হচ্ছে প্রাচীন আরব উপদ্বীপ, তারপর আছে হচ্ছে কিছু প্রাচীন সভ্যতা সম্পর্কে আলোচনা, সর্বশেষ হচ্ছে ইসলাম পূর্ব যুগে আরবের অবস্থা। এখন প্রাচীন আরব উপদ্বীপ সম্পর্কেও কি কি কথা বলা হয়েছে, এই যে এখানে দেখতেছো, এটার নাম হচ্ছে চ্যাপ্টার ম্যাপ। চ্যাপ্টার ম্যাপ মানে হচ্ছে একসাথে পুরো দেখে ফেলতেছো পুরো অধ্যায়টার মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 3টি টপিক নিয়ে আলোচনা হয়েছে। 3 টপিকের মধ্যে প্রাচীন আরব উপদ্বীপের মধ্যে ওই প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আয়তন কত, জিনিসটার নাম রাখা হয়েছে কিভাবে। আচ্ছা, রোকসানা রাহি বলেছো আবরার রুম্মান স্যার কই, ওনার ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, স্যারের ক্লাসও হবে, স্যারের ক্লাসও দেখা যাবে। আমি এই নামটা মনে রাখলাম, স্যারের ক্লাসের দিন রোকসানা রাহি কোথায় থাকে। আজকে ক্লাসের মধ্যে স্যার খুঁজছে, কিন্তু স্যারের যেদিন ক্লাস থাকবে সেদিন আবার নাই, এরকম যাতে না হয়। ওকে, আচ্ছা। হ্যাঁ, স্যারের সিভিক্স ক্লাসের দিন স্যারকে পাবা। আমাদের একটা রুটিন রয়েছে, রুটিনটা চেক করলে দেখবা আমাদের কবে কোন সময় কোন ক্লাসগুলো হবে, এই টানা এক মাসে কবে কোন টাইমে কোন ক্লাস হবে। এরপর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই দেখো আন নুফুত, আদ দাহনা, আল হাররা, এই শব্দগুলো থেকে প্রশ্ন আসে। নুফুত কি, দাহনা বলতে কি বোঝানো হয়েছে, এই জিনিসগুলো আমরা সহজ করবো। এবং আরব অধিবাসীদের জীবন জীবিকার প্রভাব, আরব উপবাসীদের জীবনের চরিত্রগুলো কেমন, কীর্তগুলো কেমন, তাদের আচরণগুলো কেমন। আচ্ছা, আজান দিচ্ছে, আজান শেষ হওয়ার আগ পর্যন্ত একটু বিরতি দিব। এই বিরতি সময়কালটাতে তোমরা প্লিজ কি করো, তোমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করো এই ক্লাসটি করার জন্য। দারুণ একটি ক্লাস হতে চলেছে, এখানে তোমাদের অংশগ্রহণ কামনা করতেছি। ওয়ালাইকুম আসসালাম। শাকিলের বোধহয় ইসলামী ইতিহাস রয়েছে। শাকিল কি করো, ইসলাম ইতিহাস রয়েছে। আর যে সকল বন্ধুদের সবাইকে একটু মেনশন করো, এবং আমারই তো কতগুলো স্টুডেন্ট, তাদের নামগুলো তো মেনশন করতে পারো। আচ্ছা, প্রশ্ন করেছিল স্যার প্রাচীন আরবরা কি গণতন্ত্রে বিশ্বাসী ছিল। দেখো, এই যে গণতন্ত্রে বিশ্বাসীর এই বিষয়টা একটু ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আসলে
এইটাকে পজিটিভলি দেখলে পজিটিভ, নেগেটিভলি দেখলে নেগেটিভ। যদিও আধুনিক গণতন্ত্রটাই এটা একটা বিশ্রী অবস্থা তৈরি করার কারণেই এই প্রশ্নটা এসেছে, কিন্তু প্রাক ইসলামী আরবে যদি দেখো সেখানে এক ধরনের গণতন্ত্র ছিল, এবং খলিফাগুলো যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এক ধরনের গণতন্ত্র ছিল। এখন খেলাফত নির্বাচনের যে গণতন্ত্রটা সেটা সুস্থ এবং সুন্দর, আধুনিক গণতন্ত্রের মতন না। এখন আধুনিক গণতন্ত্রে কি সেই খেলাফতের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, এরকম অনেক রকম প্রশ্ন থাকে। তো আরবরা গণতন্ত্র বিশ্বাসী না, গণতন্ত্র বিশ্বাসী হলে তো আইএমএ জাহিলার যুগই আসতো না। তাদেরও এরকম শেখতন্ত্র ছিল, হ্যাঁ হাসিনার মতন শেখতন্ত্র, শেখটা ওটা সেখান থেকে আসছে। ফারহা ফাহমিদা, আচ্ছা মাশাআল্লাহ, ফারহা ক্লাসটা শেষ পর্যন্ত করবা। মোহনা, জান্নাতুল ফেরদৌস। আরেকটা বলি, এখানে যে নোটটা আমি পড়াচ্ছি নোটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, যাদের আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে আছো তাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি এখানে যারা আছো প্রত্যেকে আমাদের ফেসবুক প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছো। যদি কেউ না থাকো সেটা তারা জানিয়ে দাও, কারণ প্রাইভেট গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসটা দ্রুত পাবা। আর একটা হইতেছে যে কোনো ডাউট গুলো সলভ করে নিতে পারবা। আমরা যখন পিডিএফ দিব, পিডিএফ গুলো কোথায় দিব? আচ্ছা, একটা প্রশ্ন করেছো, স্যার কোন সভ্যতা বেশি প্রয়োজন? শাকিল প্রশ্ন করেছো। এখানে কোন সভ্যতা বেশি প্রয়োজন এমন করে প্রশ্ন আসে না। প্রশ্নটা কিভাবে আসে সেটা দেখাচ্ছি, আর আমি এটা স্টাডি করে তোমাদের এই ফাইলটা তৈরি করে ফেলেছি। সভ্যতা থেকে কোন জায়গা থেকে কি প্রশ্নটা আসে, এই যে দেখো, এই যে শাকিলের প্রশ্নের উত্তর দেখো। সভ্যতা থেকে এক এক জনের এক একটা জায়গা গুরুত্বপূর্ণ। কোন সভ্যতা গুরুত্বপূর্ণ এমন না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই মিশরীয় সভ্যতা, এরপরে হচ্ছে সুমেরীয়। সৃজনশীল যা আসার এই দুইটা সভ্যতা থেকেই আসে, বাকি এই সভ্যতাগুলো থেকে তুমি তেমন কোনো সৃজনশীল আসতে দেখবা না। ওকে, তাইলে এখন বাকিটা কি থাকতেছে? এমসিকিউ, এক জ্ঞানমূলক অনুধাবনের জন্য তো তোমাকে সবটাই পড়তে হবে। আচ্ছা স্যার, আপনার এই পিডিএফ গুলো পড়লে কি হবে না আরো কিছু পড়তে হবে? এইটা আমি একদম দৃঢ় বিশ্বাসের সাথে বলতেছি না, আর কিচ্ছু পড়তে হবে না। কারণ এই পিডিএফ গুলো তৈরি করা হইতেছে আগে রোগ নির্ণয়, কোথা থেকে প্রশ্ন আসে, কোন জায়গাতে প্রশ্ন বিশ্বাস আছে, কি কি আসতেছে সেইগুলোকে উপস্থাপন করে তারপরে নোটটা তৈরি করা। অর্থাৎ আমার যে নোট আছে তুমি নোটের ভিতরে অনেক কিছু বাদ দিয়ে পড়ো, অর্থাৎ আমার যে নোটটা আছে এর বাইরে তো কিছু পড়ার প্রয়োজন নাই, বরং আমার নোটের ভিতরে যা আছে তার থেকে অনেক কিছু বাদ দিয়ে তুমি পড়তে পারো। কিন্তু এই নোটেরও বাইরে কিছু পড়তে হবে কিনা? নো। ঠিক আছে, এই যে জ্ঞানমূলক অনুধাবন, এবং যদি এই যে বললাম কখনো যদি আনকমন কিছু পাও যে স্যার আপনি নোটের বাইরেও পড়ার কারণে আমার এতগুলো প্রশ্ন আনকমন পড়ে গিয়েছে, এটা যদি কখনো হয় তাহলে এই লাইভে এসে বলবা। বুঝতে পারলাম? অর্থাৎ এই প্রশ্নগুলো তৈরি করাই হচ্ছে আমি আগে তোমাদের ভোট কোষ অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে তারপর হচ্ছে নোটগুলো তৈরি করা। সুতরাং বুঝতে পারতেছো এমন কোনো বিষয় নেই যে কি বলা যায় যে এই নোটের মধ্যে নাই। এবং আমি নোটের মধ্যেও তো অনেক কথা দিয়ে দিছি, নোটটা মূলত মোটামুটি বইয়েরই সার সংক্ষেপ গুলোকে সাজিয়ে দিয়েছি। এখন সে সাজানোটা আছে, নোটটা তুমি পড়লে সাজানো পাবা, কিন্তু এর মধ্যে এখন ক্লাসের মধ্যে আমি আলোচনা করে দিব যে কোনটা কোনটা কি ধরনের প্রশ্ন কেমন ভাবে আসবে। তাহলে নাম কি? ইয়া কি উত্তর পেলা? এই যে নাম কি শাকিল, যে এইভাবে তোমার স্টার চিহ্ন দেওয়া আছে, যেমন কোন সভ্যতার ভৌগোলিক অবস্থান, কারো শাসন ব্যবস্থা, কারো সমাজ ব্যবস্থা, কারো ধর্ম ব্যবস্থা, কারো হচ্ছে অবদান, কারো শিল্পকলা, কারো সাহিত্য, আইন, কারো পতন এবং প্রভাব। এক এক জনের থেকে এক এক রকম প্রশ্ন আসে। যেমন মনে করো অসুরীয়দের ওই পরিচয় ছাড়া আর সামাজিক অবস্থা ছাড়া আর বাকি কোনো থেকে কোনো প্রশ্ন আসার কিছু নেই। তারপরে মনে করো মিশরীয়দের সবকিছুই গুরুত্বপূর্ণ, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, চিত্রকলা, স্থাপত্য সব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রোমানদের গুরুত্বপূর্ণ শুধুমাত্র হচ্ছে কি আইন। তার মানে এক একজনের কিন্তু এক একটা জিনিসের গুরুত্ব থাকে। আচ্ছা, ফারহা ফাহমিদা বলো চাস্তিক ইসলাম স্টাডির ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাদের যে নতুন মেগা অফার কিংবা যে উৎসব 1 মাস ব্যাপী লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, সেই ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। পিছনে আর অনেক ক্লাস হয়ে গিয়েছে,
আজকের পর থেকে নিয়মিতই এরকম ফ্রি লাইভ ক্লাসগুলো করতে থাকবা, ঠিক আছে? আগামী 1 মাস এরকম লাইভ হতে থাকবে। এটা সকাল 10টা থেকে, তারপরে হচ্ছে দুপুর 2টাও হবে, বিকাল 4টা বাজে হবে। সারাদিনই মানবিকের সব সাবজেক্টগুলো এরকম ফ্রি লাইভ হতেই থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো একটু কমেন্ট করবা, জি স্যার বুঝতে পেরেছি, কোন সভ্যতা থেকে কোনটা গুরুত্বপূর্ণ এরকম নোট করা আছে, দেখে নিবা। হ্যাঁ, এরপরে তাহলে আমরা আলোচনা করলাম প্রাচীন আরব সভ্যতা। চলে যাই প্রাচীন আরব উপদ্বীপ। প্রাচীন আরব উপদ্বীপের মধ্যে এই 4টা বিষয় আলোচনা করা আছে। তোমাদের প্রশ্ন দেখবা বই হোক বা এখানে 4টা জায়গাতে প্রশ্ন আছে: ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আদিবাসীদের জীবন জীবিকার অবস্থা, তাদের জীবনটা কেমন এই সম্পর্কে, আর একটা হচ্ছে এই যে তাদের স্বভাব চরিত্রটা কেমন, এই নিয়ে প্রশ্ন আসে। আমি প্রত্যেকটা ধরে ধরে বলতেছি যে কোথায় কি প্রশ্ন আসে। এই যে প্রথমে আসো, এই প্রথম নম্বর টপিক যে প্রাচীন আরব উপদ্বীপের অবস্থান। প্রথমে যদি আসি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই একটা শখ দেখো, পুরো অধ্যায় পড়াটা হয়ে যাবে। দেখো প্রথমে প্রশ্ন আসে মরু অঞ্চল কত প্রকার, আরবদের মরু অঞ্চল কত প্রকার। আচ্ছা, আমি যা বলতেছি এইটা যখন আমি সিকিউ এমসিকিউ সমাধান করাবো তখনই টের পাবা যে আমার কথার সাথে যে আমি এখানে কেন হলুদ দিয়ে রেখেছি, এই জায়গাগুলো কেন গুরুত্বপূর্ণ, কেন এই জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে। এই জন্য আগের এই বেসিকটা পড়লে তুমি তখন ওই সিকিউ এমসিকিউ সমাধানের সময় তুমি এগিয়ে থাকবা। এবার দেখো মরু অঞ্চল কত রকম, 3 প্রকার: আন নুফুত, আদ দাহনা, আল হাররা। সামনে আলোচনা করব নুফুত কি, দাহনা কি, হাররা কি, কারণ 3টা থেকে প্রশ্ন আসে, নুফুত কি, দাহনা কি, হাররা কি। তারপরে আসো পাহাড়ি অঞ্চল, এখানে তার প্রশ্ন আসে না, উর্বর অঞ্চল প্রশ্ন আসে না। এখন প্রশ্ন একটা কনফিউশন স্টুডেন্ট করে ফেলে, প্রশ্ন করলো প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থা কত রকম, 3 রকম। প্রাচীন আরব উপদ্বীপের মরু অঞ্চল অবস্থা কত রকম, 3 রকম। এখন এই 3 রকমের আগামী ক্লাস কয়টা ক্লাস দেওয়া হবে? আচ্ছা, আগামীকাল কয়টি ক্লাস দেওয়া হবে এটা রুটিন দেখতে হবে, আমি রুটিন দেখে একটু বলতেছি। আগামীকাল ক্লাস দেওয়া হবে 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস দেওয়া হবে। 5টা ক্লাসের মধ্যে যুক্তিবিদ্যার 2টা ক্লাস। যুক্তিবিদ্যা যদি স্টুডেন্টরা কোনো দাবি না করে তাহলে সেই ক্লাসে নাও হতে পারে, কিন্তু ভূগোল ক্লাস হবে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, ভূমিরূপ পরিবর্তন। এরপর হইতেছে এই 4টা বাজে হবে ইতিহাসের ক্লাস। এরপর হচ্ছে 6টা বাজে হবে ভূগোল প্রথম পত্রের ক্লাস, বায়ুমণ্ডল ও দূষণ। এবং রাত 8টা বাজে আবারও তোমাদের এই ক্লাসটা হতে পারে, ইসলাম ইতিহাসের একটি ক্লাস হতে পারে। হ্যাঁ, আর এখন হচ্ছে এরকম, তোমাদের যদি ডিমান্ড করো যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি চাও স্যার এই সময় আমাদের একটা ক্লাস নেন, পর্যাপ্ত স্টুডেন্ট এই রিকোয়েস্টটা করলেই আমি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা, তার মানে দেখো উত্তর কিন্তু 3টাই। মরু অঞ্চলে 3 রকম, এবং ভূপ্রাকৃতিক পুরো বৈশিষ্ট্য যে অঞ্চল, যে মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উর্বর অঞ্চল, এটা 3 রকম। তার মানে আরবদের ভূমিটা 3 ধরনের, একটা হচ্ছে বেশিরভাগই মরুভূমি, কিছু আছে পাহাড়ি এলাকা, আর কিছু আছে উর্বর যেখানে শস্য শ্যামল সবুজ গাছপালা হয়। জাতিরও কয়েকটা রকম ভেদ আছে। একটা হচ্ছে মানে জাত, কোনটা জাতি হচ্ছে 3 রকম: আরবি বাইদা, আরবি আরিবা, আরবি মুস্তারিবা। এই 3টার মানেটা বুঝে নাও, কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ এমসিকিউ জ্ঞানমূলক 2টাতে আসে। আরবি বাইদা মানেটা কি? আরবি বাইদা মানে হচ্ছে বাইদা, অর্থাৎ প্রাচীন, পুরাতন, ওই আর্য, তারপর আর্য না, ওই প্রাচীন সামুদ আরব জাতি, আরব দেশে যারা বসবাস করতো তাদেরও যে আদিম জাতি যেটা, সেটা হচ্ছে আরবি বাইদা, অর্থাৎ আরব জাতের আগে থেকে অন্য এলাকারও যে জাত সেটা হচ্ছে আরবি বাইদা। আর হচ্ছে আরবি আরাবিয়া। আরবি আরাবিয়া মানে হচ্ছে আরবের প্রকৃত জাত, অর্থাৎ যাদের সৃষ্টি আরবের ওইখানেই। এই প্রশ্নটাও আসবে, আরবি আরাবিয়া মনে রাখবে, আরব আরব, তখন আরব আরাবিয়া, 2টি আরব আরব থাকবে, তার মানে হইতেছে আরবের মানুষই, আরবের জন্ম, আরবের সৃষ্টি, এটা সেই জাত। আর আরবি মুস্তারিবা, মুস্তারিবা মানে হচ্ছে বাইরে থেকে আসছে, অধিবাসী, অর্থাৎ যারা আরবের মূল ভূখণ্ডের অধিবাসী নয়, বাইরের থেকে এসে আরবে বসবাস করা শুরু করেছে। বুঝতে পারলা? আল আল বাইদা না আসলেও এই আরাবিয়া আল মুস্তারিবা একটু বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি অধিবাসী শ্রেণীবিভাগ হলো 2 রকম: নগরে থাকে কেউ কেউ, শহরে বা সভ্য, আর কিছু আছে মরুবাসী, বেদুইন বা যাযাবর। এটা একটু আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলি না
তোরা তো খ্যাত, তোরা তো গাইয়া, এই দেখো আমরা দেশে বলি না গাইয়া, ঠিক আরবদের মধ্যে গাইয়া বলতে আমরা কিন্তু কি বুঝাচ্ছি, কি ইঙ্গিত করতেছি? গাইয়া বলতে ইঙ্গিত করতে তুই তো গ্রামে থাকোস, তুই বুঝোস কম, তোর হচ্ছে কেমন রুচি বোধ কম, এই একটা জিনিস বুঝাতে থাকি। আরবরা ঠিক একই অবস্থা, শহরবাসী যা নগরবাসী তাদেরকে একটু শিক্ষিত এবং মার্জিত বা সভ্য মনে করে, আর এই বাইরে যারা থাকে মরুবাসী তাদেরকে বেদিন বা যাযাবর বলে মনে করে না, আসলে তারা একটু এমনই থাকে। জাতি কি? জাতি হচ্ছে আমরা কি বাঙালি জাতি, এরপর হচ্ছে চাইনিজদের দেখলে বুঝো, কোরিয়ান দেখলে বুঝো, মঙ্গোলিয়াদের দেখলে বুঝো, এরকম একটা জাত হয় না, চাকমারা একটা জাত, ঠিক এরকমই হচ্ছে জাতি। এরপর আসে অন্যান্য, আবহাওয়া কেমন, কৃষির অবস্থা কি, জীবজন্তু, প্রাকৃতিক সম্পদ। এরপর আসে ভৌগোলিক বৈশিষ্ট্য বিষয় উপর চিন্তা করে কয়েকটা বিষয়ে প্রশ্ন আসে, যেমন আসাবিয়া, গোত্র জীবন, তাদের জীবনযাপন কেমন, এই তো। ঠিক আছে, আমি এখন সামনের দিকে দেখাই। প্রথমে যদি ভৌগোলিক অবস্থানের কথা বলি, এই যে ভৌগোলিক অবস্থান থেকে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা বারবার পাবা, বহুপদী প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা আসলে পরে বলবে 1 2 3 নাকি 1 ও 2 3 কোনটা উত্তর হবে। তাহলে এই উত্তরটা পারার জন্য তোমাকে দেখতে হবে আরবদের এই যে ভৌগোলিক অবস্থানটা। এই দেখো, আরবদের ভৌগোলিক অবস্থানের মধ্যে হচ্ছে দক্ষিণে, এই যে দক্ষিণে আরব সাগর এবং ভারত সাগর, এই যে আরবের নিচে তো আরব সাগর হবেই, এছাড়া এই পুরো জায়গাটা হচ্ছে কি ভারত সাগর, ধরো এই জায়গাটুকু আরব সাগর আর এই বাকি জায়গাটা কি ভারত সাগর। তাহলে আরব উপদ্বীপের দক্ষিণে কি, নিচের দিকে কি, নিচের দিকে হচ্ছে আরব সাগর ও ভারত সাগর। এবার প্রশ্ন হচ্ছে উত্তরে কি, প্রশ্ন কখনো আসে না, উত্তরে কি থাকে, মানে উপর দিকে কি আছে, এটা বিষয়টা প্রশ্ন হয় না। উত্তরে এই যে এই পাশে আছে সিরিয়া, থাকে, এটা জানতে পারছো এতটুকু। পূর্বে কি, এই যে এই জায়গাটাতে কি, এই যে এই পাশটাতে, এই পাশটাতে হচ্ছে পারস্য উপসাগর বা ওমান সাগর। ওমান সাগরটা দরকার পড়বে না, তুমি শুধু পারস্য সাগরটা মনে রাখবা। এই যে সাগরটা দেখতেছো এটা হচ্ছে পারস্য সাগর। তারপরে আসে হচ্ছে পশ্চিমে, এই যে চিকন করে যে লাইন লম্বা করে যে সাগরটা দেখতেছো, এটা হচ্ছে লোহিত সাগর ও আফ্রিকা, এই যে এটা আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, এটা না, হ্যাঁ এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই প্রশ্নটা যদি এখন থেকে আসে আমরা করতে পারবো। এবার আসে আয়তন, আয়তন থেকে কোনো প্রশ্ন হয় না, সুতরাং এটা পড়ে মাথায় এবং সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আরবের নামকরণ, নামকরণ থেকে প্রশ্ন এক সময় আসতে এখন খুব বেশি আসে না। তারপর একটু বলি আরব, এই আরবের নামকরণের অনেক মতভেদ রয়েছে, এটা এর থেকে আসছে, সে থেকে আসছে, অমুক দল থেকে তমুক দল থেকে আসছে, অনেক কিছু মতবাদ রয়েছে। মতবাদগুলো অনেকগুলো তো পড়তে কনফিউশন লাগে, স্যার কোনটা রেখে কোনটা মনে রাখবো। আসলে কোনটা না, প্রথম যেটা আছে সেটা মনে রাখলেই হবে। অর্থাৎ আরব অর্থাৎ বিচ্ছিন্ন বা বিপর্যস্ত ভূমি কিংবা মরুভূমি, এই অংশটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর জাতীয় দৃষ্টিকোণ থেকে আরব উপদ্বীপের মানুষকে আরব বলা হতো, এগুলো দরকার নেই, আবদানি ও কাপ্তানি এগুলো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এটাই যে আরব বলতে মনে রাখবা বিপর্যস্তহীন, শস্যহীন, মরুভূমিমূলক এলাকা। তারপরে আসি এই যে এই তিনটা জিনিস যেটা বলছিলাম, যে এইটা ভালো করে বুঝতে হবে। আন্নুফুত কি, দাহনা কি, তারপরে হচ্ছে হ্যাঁ দাহনা কি, এরপরে আল খালি কি, আল হাররা কি। রুবাল খালি এটা বেশি গুরুত্বপূর্ণ না, বাকি তিনটা নুফুত, দাহনা এবং হারি। দেখো নুফুত, ঠিক আছে, এই নুফুত শব্দের অর্থ হচ্ছে আটটা লালচে এবং সাদা। এটা হইতেছে, এখানে যে তথ্যগুলো আছে এতগুলো তথ্য কিন্তু প্রয়োজন নেই, শুধু এতটুকু মনে রাখবা যে বালিয়ারি মরুভূমি, অর্থাৎ শুধু মরুভূমির যেটা সেটা হচ্ছে এর বালির রং লালচে, এই যে লালচে, এই কথা মনে রাখো, এটা আবার গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রশ্ন এরকম আসে আন্নুফুত বলতে কোন রং ইঙ্গিত করে, এটা ইঙ্গিত করে কালো এবং লালচেকে। এবার দাহনা, দাহনা হচ্ছে বালুর অঞ্চল বা নুফুত অর্থাৎ রূপ খালি সংযুক্ত করেছে, এটা হচ্ছে এক ধরনের লাল বালির সমুদ্র, অর্থাৎ এখানে শুধু বালিময় মরুভূমি, এখানে দেখো বালিয়ারি মরুভূমি, আর এটা হচ্ছে শুধু বালুর সমুদ্র, বালুর মরুভূমি, অর্থাৎ এখানে বসবাস করা যায় কিন্তু এখানে বসবাস করা সম্ভব না। আল খালি অর্থাৎ এখানে অবিচ্ছিন্ন এলাকা, এখানে কোনো জনমানব থাকে না, এই জন্য নামটা কি খালি। আমরা যে একটা বাংলা শব্দ বলি এই ডিব্বা খালি, কোটা খালি, মাথা খালি, এই খালিটা কিন্তু আরবি শব্দ থেকে এসেছে, অর্থাৎ যেখানে কোনো কিছু নেই, শূন্য, এমটি। আল হাররা এটি হচ্ছে আগ্নেয়গিরি পাথুরে মালভূমি। তাহলে আমি যদি পার্থক্য করি কয়েকটা জায়গায়, আর নুফুত লালচে বালির কিংবা মোটামুটি শক্ত বালির বসবাস উপযোগী যে মরুভূমি, আর দাহানা হইতেছে একেবারে নিরেট বালুর, যে সে বসবাস করা অনুপযোগী।
আরেকটা হইতেছে খালি, যেখানে কোনো মানুষ থাকে না, এটা বালুর জন্য হোক বা পাহাড়ের জন্য হোক। আল আর হাররা এটা হইতেছে মালভূমি টাইপের, একটু শক্ত পাথুরে আগ্নেয়গিরির লাভা থেকে বা অগ্নুৎপাত থেকে যেই কি বলা যাইতে পারে, যেই মরুভূমি বা বালভূমি গড়ে উঠেছে। তারপরের অংশে আমরা যাই, অঞ্চল এবং প্রকৃতি। অঞ্চল আর প্রকৃতি থেকে এখান থেকে এই উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল, আর কোন থেকে কোনো প্রশ্ন না। একটা প্রশ্ন আসে বারবার এই জায়গা থেকে, দক্ষিণ অঞ্চল, দক্ষিণ অঞ্চল। মিলে দেখো যে একটা প্রশ্ন বারবার আসবে, মানে বারবার প্রশ্ন দক্ষিণ অঞ্চল, সেটা কি? এই যে ইয়েমেন। আরব উপদ্বীপের দক্ষিণে একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে কি? সুখী। ইয়েমেন মানে হচ্ছে কি? সুখী। এখন দক্ষিণকে কেন সুখী বলতেছে? দক্ষিণকে সুখী বলার কারণ হচ্ছে এই অঞ্চলের মধ্যেই যা ফসল হয়, জায়গাটা উর্বর। অন্য যে অঞ্চল, উত্তর দক্ষিণ অন্য যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো হইতেছে বালুময়, তারপর হচ্ছে পাহাড়ি এলাকা। আর এটাই একমাত্র ফসল আরবের মানুষ যে খেয়ে পরে বাঁচে, যে কৃষি শস্য উপযোগী, এটা হচ্ছে কি, এই কি বলে যায় এটাকে, দক্ষিণ অঞ্চল। আচ্ছা, কি বাইজিদ মনে কমেন্ট করেছো? বাইজিদকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, ওকে, এরপর আরব আবহাওয়া, আরব উপদ্বীপের আচ্ছা আবহাওয়া কেমন, এটাও তোমাদের জানা বোঝার কিচ্ছু প্রয়োজন নেই। শুধু এতটুকু বলবো, আবহাওয়ার মধ্যে দক্ষিণাঞ্চলে যে ইয়েমেনের আবহাওয়া, সেটাও কি তুলনামূলক একটু ভালো, কারণ এখানে বৃষ্টিপাত হয়। এরপর আসো আরবের কৃষি, প্রাকৃতিক সম্পদ, জীবজন্তু, উদ্ভিদ। আচ্ছা, কৃষি থেকে একটা প্রশ্নই হয়, আরবের প্রধান ফসল কি? এই প্রশ্নগুলো, এই ক্লাসগুলো তোমরা না করার কারণে, ভালো করে এরকম নোট আকারে না দেখার কারণে, এবং ভালো একজন এক্সপার্ট টিচার যে জানে কোত্থেকে কোন ধরনের প্রশ্ন আসে, না জানার কারণে তোমরা অহেতুক পড়া অনেক বেশি পড়ে ফেলো, পরে হতাশ হও যে এত পড়া পড়ি তো মনে থাকে না। আচ্ছা, আরবের কৃষির মধ্যে আসতেছে খেজুর। তাদের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। আরেকটা যদি অপশন আসে, খেজুর তো স্যার জানি, আরেকটা আসলে কি দিব? আরেকটা আসলে দিবা হচ্ছে গম। বাস, এর বাইরে তাদের আর কোনো প্রধান ফসল বা খাদ্য নেই। খাদ্য থাকলে বাকি সবই গুরুত্বপূর্ণ, সবকিছুই ওই লাউ কফি মশলা অনেক কিছুই হয়, এগুলো ইদানিং হচ্ছে, আগে না। তো প্রাচীন আরবের মূল খাবার হচ্ছে খেজুর আর গম। জীবজন্তুর মধ্যে দুইটা প্রাণীর নাম তোমরা পাবা, একটা হচ্ছে উট, আর একটা হচ্ছে ঘোড়া। বাকি ওই শিয়াল, হায়না টায়না সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন নাই। আর নতুন একটা জিনিস পাবা, সেটা হচ্ছে প্রজাতির সরীসৃপ, সেটা কি? ষান্ডা। হ্যাঁ, ওই আরবেও ছিল, এখনো এটা আছে। ওকে, গুই সাপের মতন দেখতে। হ্যাঁ, ষান্ডা। এই ষান্ডাটা খাওয়া কিন্তু হালাল, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম ষান্ডা দেখতে কিরকম উদ্ভট বা বিদঘুট লাগে, এরকম একটা প্রাণী কিভাবে খাওয়া হালাল হতে পারে? এক সাহাবী এটা খেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেন নাই তাই হচ্ছে হালাল। তাহলে এরকম একটা প্রাণীকে খাওয়া তিনি কেন নিষেধ করেননি? আসলে গবেষণা করে দেখো, হারাম কিন্তু আমরা সেই প্রাণীগুলো খাই যে প্রাণীগুলো খেলে পরে আমাদের আসলে ক্ষতির কারণ হবে, যেগুলো হচ্ছে মাংসাশী, যারা মাংস খায়, যেমন বাঘ, সিংহ। এই জন্য সেগুলো খাওয়া বা ভক্ষণ করা হারাম। কিন্তু তুমি মনে করো যে ওই যে ষান্ডা বললো, সারা কিন্তু তৃণভোজী, মরুভূমিতে থাকলেও সে তৃণ খায়, সে পচা পাকড়া খায় না, সে ঘাস কিংবা অন্যান্য লতা গুল্ম খায়। সুতরাং এই ধরনের প্রাণী, মুরগি যেরকম খেতে পারি, এই ধরনের প্রাণীও খাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে রাফসান তালুকদার, স্যার গম প্লাস আটা রুটি। ওই গমটাই ছিল, গম তার রুটিটা বেশি খাইতো। স্যার পিডিএফ লিঙ্ক কোথায় পাবো? ওকে, আমাদের মনোরা সাহেব যা রয়েছে আপনার প্রশ্নের উত্তর দিবে। পিডিএফ লিঙ্ক মূলত আমাদের ওয়েবসাইটে একেবারে যত পিডিএফ চান সবগুলো একসাথে পেলে মাত্র 90 টাকা, সেখান থেকে আমাদের পিডিএফ লিঙ্ক ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। আর এমনিতে প্রতিদিনের পিডিএফ নগদেরটা নগদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যদি নগদটা মিস করেন তাহলে পিছনের বিগতগুলো কিনে নিতে হবে। তার নগদটা পেলে কি করতে হবে? নগদ পেতে হইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত হলে আমি ক্লাসে আসার আগেই পিডিএফ লিঙ্ক দিয়ে তারপর ক্লাসটা শুরু করি, যাতে স্টুডেন্টরা নিজেরা পিডিএফটা দেখতে পারে, প্রস্তুতি দিতে পারে এবং আমার সাথে পড়াটাকে কোঅপারেট করতে পারে। আর নতুন তো অবশ্যই বলবো, কয়েকজন বন্ধুদেরকে মেনশন করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। আমার সাথে দেখার ইচ্ছা এই ভিডিওটি শেয়ার হয়েছে কয়টি। না, শেয়ার তো আমি দেখতেছি না, ঘটনা কি? হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দাও।
ঠিক আছে, এই ক্লাস চলতে থাকবে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শেয়ার হয়েছে প্রায় 5টার মতন। হ্যাঁ, আমি আরো অনেকগুলো শেয়ার চাই, এখানে আমি 10 জন দেখতে পারতেছি, 10 জনেরই শেয়ার চাই। তারপরে আসো প্রাকৃতিক সম্পদ, আর এগুলো দরকার নেই, উড খেজুর গাছ এগুলো আর কিছু প্রয়োজন। সম্পদের মধ্যে প্রাকৃতিক সম্পদ থেকে যেহেতু কোনো প্রশ্ন হয় না, আমাদের এটা জানার দরকার নেই। একটা প্রশ্ন হয় ঘোড়া সম্পর্কে। ঘোড়া কি? ঘোড়া হচ্ছে আরবদের অগ্রগতির প্রতীক। ঘোড়া কি? আরবদের অগ্রগতির প্রতীক। এরপর আসো প্রাচীন আরব উপদ্বীপে এই যে মরুভূমি, এই যে অঞ্চল, এই অঞ্চলগুলোর কারণে তাদের মনের মধ্যে কেমন প্রভাব পড়ে। যেমন আমরা বাঙালি দেখবা যারা পাহাড়ি এলাকা থাকে, তাদের মনের মধ্যে রুক্ষতা এবং এরকম দৃষ্টিভঙ্গি, জীবনযাপন গুলো একরকম হয়। যারা মনে করো বনে থাকে, তারা এক ধরনের হিংস্রতা তাদের মধ্যে থাকে। এরকম অঞ্চলের প্রভাব কিন্তু থাকে। ঢাকা শহরে যারা মনে করো এলাকা কি বলে প্রাইভেট বাড়িগুলোর মধ্যে থাকে, তারা আবার কি টাইপের হয়, কি বলা যায়, থেকে ফার্মে মুরগির মতন হয়। যে আমরা এরকম কত উদাহরণ দিই না, এরকম অঞ্চলের প্রভাব কিন্তু আছে। তো প্রাচীন আরবের অঞ্চলের প্রভাবটা কেমন? যদি চরিত্র বলি, তারা সহনশীল এবং কঠোর, দুইটাই খুব সইতে পারে, কিন্তু খারাপ খুব কঠিন, মুখের উপর জবাব দিতে পারে। দ্বিতীয় হচ্ছে অতিথি পরায়ণতা। এই জায়গার মধ্যে 30টা চিহ্ন দিয়ে রাখো। এই প্রশ্নটা সৃজনশীল এমসিকিউ 2 ক্ষেত্রে বেশি বেশি আসে, যে প্রাচীন আরব উপদ্বীপের লোকদের অতিথি পরায়ণতাটা কেমন। তারা আসলে খুবই অতিথি পরায়ণ টাইপের হয়। অর্থাৎ অতিথি পরায়ণ জিনিসটা কি? অর্থাৎ কোনো মেহমান আসলে তাকে আদর করতে হবে, আপ্যায়ন করতে হবে, খাবার দিতে হবে, তার যত্ন নিতে হবে। এইটার নাম হচ্ছে অতিথি পরায়ণতা। তারপর গৌরব এবং প্রতিশোধ স্পৃহা। আচ্ছা, এটা তেমন কিছু না। আরবের মানুষরা এরকম যে কোনো তার ঘুরতে কাউকে অন্যায় করলে সে খুব বেশি প্রতিশোধ পরায়ণ হয় এবং প্রতিশোধ নিয়েই থাকে। আর একটা হচ্ছে গৌরব, তারা তাদের বংশ বা গোত্র নিয়ে অনেক রকম গর্ব করে থাকে। যাযাবর জীবন। আচ্ছা, যাযাবর জীবনের মধ্যে একই কথা। এই জায়গার মধ্যে শুধু এটা গুরুত্বপূর্ণ, যাযাবর মানুষ যারা আছে এরা খুব বেশি ধরনের স্বাধীন চেতা হয়, যে তারা কোনো আড়ষ্ট থাকতে চায় না, কারণ নির্দেশ, কারণ নিয়ম, কারণ শৃঙ্খল মানতে চায় না। তা তাদের মতন জীবনযাপন তাদের মতন চলতে থাকে, উঠতেই থাকে। তাহলে একটা হচ্ছে গোত্রীয় স্বাধীনতা। গোত্রীয়টা স্বাধীনতা কি? আরব জাতির একটা অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, লুটতরাজ। এবং যাযাবরদের আরেকটা কাজকর্ম কি ছিল? তারা অনেক বেশি লুটতরাজ করত। তারপরে হচ্ছে দস্যুবৃত্তি, অর্থাৎ ডাকাতি যেটাকে বলে, অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়া, ছিনতাই যাকে বলে। আচ্ছা, এইবার চলে আসছে এই যে সেই প্রশ্নটা, এবং এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণই বটে। আরব জাতি, সেটা কি? আল বাইদা। আল বাইদা কি বললাম? আল বাইদা হচ্ছে সে প্রাচীন জাতি, আদ সামুদ জাতি, যারা আরবেরও আগের অন্য কোন অঞ্চল থেকে আরবে এসেছিল, সে প্রাচীন জাতি, যেটা এখন আর নাই। দ্বিতীয় হচ্ছে আরবে আরাবিয়া, মানে খাঁটি আরব, এটা বলতে বোঝায় আল বাইদা মানে আদিম আরব। দেখছো, পড়াটা মনে রাখার জন্য আমার পাশ দিয়ে ছোট্ট করে সহজ যেটা সেটাও দিয়ে রাখছি। এখন আল আরাবিয়া মানে খাঁটি আরব। যেমন মনে করো আমাদের দেশে বাঙালি আছে, কোন বাঙালি? সেটা হচ্ছে সে অন্য তুরস্ক, যেমন মোগল সম্রাট, মোগল বংশ থেকে আসছিল, সেই তুরস্ক পারস্য থেকে আসছিল, এটা আমাদের আরব বাঙালি, আদি বাঙালি। আর কিছু আছে কি আমাদের পূর্বপুরুষ যুগে যুগ ধরে আমরা এখানে ছিলাম, খাঁটি বাঙালি। আর কিছু হচ্ছে কি অধিবাসী, অর্থাৎ নতুন করে বাইরের দেশ থেকে আমাদের দেশে আসছে, অভিযোজিত আরব। আমাদের দেশ বাঙালি হয় না এরকম, যে বাইরের দেশ থেকে বাংলাদেশে ফুটবল খেলতে আসছে, খেলতে খেলতে এখানে বিয়ে শাদী করে এখানে তিনি কি করেছেন? বাঙালি হয়ে গেছেন। তাহলে সেটাও এরকম বলা যেতে পারে। যাক, বেদির এবং শহরবাসী। ওকে, সংক্ষেপেও করে দেওয়া আছে। যাক, এই নোটটা খুব চমৎকার করে দেওয়া আছে। এই ধরনের নোট তোমরা পেলে তোমাদের আর কিছু আসলে পড়া লাগে না, আর কিছু প্রয়োজন হয় না। এবার প্রাচীন সভ্যতা। প্রাচীন সভ্যতা সম্পর্কে দেখো অনেক পড়া, এত পড়া তুমি করতে পারবা না, ধরতে পারবা না। আমি শুধু কোন সভ্যতার কোন জায়গা থেকে কি প্রশ্ন আসে শুধু সেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। একবার দেখিয়ে দিয়েছিলামও, আবার দরকার দেখিয়ে দিই কোন সভ্যতার কোন জায়গাটা গুরুত্বপূর্ণ। এই যে দেখো, প্রথমে জানি তোমাদের বইয়ের মধ্যে মোট সভ্যতা আছে 6টা, যদিও পৃথিবীতে প্রায় শত শত সভ্যতা রয়েছিল। করতে গিয়ে একটু একটু মনে পড়ে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ফারহার সাথে ক্লাস করবা। দেখো, সেটা হচ্ছে মিশর, সুমেরীয়, ব্যাবিলনীয়, অসিরীয়, হিব্রু, গ্রিক এবং রোমান। তাহলে কোনটা থেকে কি পড়বা? দেখো, মিশরীয় সভ্যতার সবই পড়তে হয়, ঠিক আছে। মিশরীয়দের শুধুমাত্র অর্থনৈতিক কাঠামো থেকে জীবনে কোনোদিন প্রশ্ন আসে না, আর কোনোদিন হবেও না। এবং মিশরীয়দের কোনো আইন কানুন কিছু ছিল না। এছাড়া মিশরের সভ্যতার, মিশরীয়দের পরিচয়, মিশরা কেমন ছিল, কোত্থেকে ছিল, তাদের ভৌগোলিক অবস্থান কোথায়, পৃথিবীর মিশরটা এখন কোন জায়গায় আছে, তারা কিভাবে শাসন করতো, মেনেস,
এরপর হচ্ছে তাদের রাজধানী কি, সামাজিক অবস্থাটা কেমন, তারা কি ধরনের বিশ্বাসী ছিল, সব প্রশ্নই আসে। তাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি। সুমেরীয় সভ্যতার মিশরের সভ্যতার তুলনায় একটু কম, কিন্তু এখান থেকেও সব জায়গা থেকে প্রশ্ন আসে। একটা জিনিস মনে রাখবা, এই যে এই জায়গাটা বিশেষ, প্রত্যেক সভ্যতার না একটা বিশেষ কিছু ছিল যেটা অন্য সভ্যতার ছিল না। উদাহরণ দেই, যেমন মিশরের সভ্যতার বিশেষ কি জায়গাটা, পিরামিড। এখান থেকে প্রশ্ন হবে, আর এখান থেকে কোনো বাস বিচার কিংবা কোনো লুকোচুরি নেই, এখান থেকে প্রশ্ন হবে। সুমেরীয় সভ্যতার বিশেষ জায়গাটা কোনটা, সুমেরীয় সভ্যতার বিশেষ জায়গাটা হইতেছে তাদের এই কি বলা যাইতে ওই লেখন পদ্ধতি। এরপরে ব্যাবিলনীয়দের বিশেষ জায়গা কি, ওই ঝুলন্ত উদ্যান, ঠিক আছে, হাম্বুরাবি আইন, এই দেখো আইন। অশরীয়দের বিশেষ হচ্ছে তারা যোদ্ধা ছিল, খুব যুদ্ধ করতে পারত। হিব্রুদের বিশেষ জায়গা হইতেছে ধর্ম। গ্রিকদের বিশেষ জায়গা হচ্ছে গণতন্ত্র, তারা পৃথিবীতে প্রথম গণতন্ত্র এনেছে। রোমানদের মূল জায়গা হইতেছে আইন। আমরা যে বর্তমান যে আইন কানুন মানি না কেন, এই আইনটা শুরু হয়েছিল যে আইন কিভাবে করতে হয়, আইন কিভাবে বানাইতে হয়, আইন কিভাবে পালন করাইতে হয়, এটা প্রথম নিয়েছিল রোমানরা। তার মানে এই বিশেষিত জায়গাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে এক একজনের থেকে এক একজনের প্রশ্ন আসে। তাহলে আমি ওই অংশে চলে গিয়ে দাগ দিয়ে পড়াবো কোনটা থেকে কোন জায়গাটা পড়তে হবে, কোনটার কি নাম, এবং কনফিউশন গুলো দূর করব। আচ্ছা, এই যে যুগের অবস্থা এটা পড়ার দরকার নেই, মানে যুগ পৃথিবীতে কত রকম, ব্রোঞ্জ যুগ, প্রস্তর যুগ, নবপাথরের যুগ, এই বিষয়টা যদি কেউ না বুঝো আমার থেকে আলাদা করে বুঝে নিও, কিন্তু এটা পড়ার জন্য, পরীক্ষার জন্য কখনো পড়তে হবে না। যেমন পৃথিবীর যুগগুলোকে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ হিসেবে ভাগ করা যায়। আচ্ছা, এবার মিশরীয় যুগটার মধ্যে আসি। মিশরীয় যুগের অর্থনৈতিক কথা যদি বলি, তাদের এই একটা নীল নদী পুরো মিশরের ক্যারেক্টার বা চেহারা বদলে দিয়েছে। একটা মাত্র নদী, কিভাবে এই নদীর কারণেই তারা ব্যবসা বাণিজ্য, একটা প্রশ্ন আসে, নীল নদকে, মিশরকে কেন নীল নদের দান বলা হয়, হবে তো, কারণ নীল নদকে কেন্দ্র করে তো মিশর গড়ে উঠেছে। আমাদের ঢাকা কিভাবে গড়ে উঠেছে, আমাদের ঢাকা গড়ে উঠেছে চারটা নদীকে কেন্দ্র করে। দেখো, কেন বাংলাদেশের রাজধানী এই চট্টগ্রাম না, কেন বাংলাদেশের রাজধানী মনে করো বগুড়া না, কেন বাংলাদেশের রাজধানী ঢাকাই, কারণ একমাত্র এটা মধ্যমণিতে পড়েছে। দ্বিতীয় হচ্ছে চারটা নদী আছে, চারটা নদী থাকার কারণে এটার ব্যবসা বাণিজ্য প্রাচীন যুগের থেকেই এটার লেনদেন এই নদীগুলো কেন্দ্রিক হয়, যার কারণে এই জায়গায় সভ্যতার বিকাশটা বেশি হয়েছে। তা যাই হোক, তো প্রাচীন বিষয় বলা যায়, এটা নিয়ে আর কিছু না, সমাজ ব্যবস্থা তেমন কিছু না, অনেক ব্যবস্থা ছিল। ধর্মবিশ্বাস, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ, ধর্মবিশ্বাস। পৃথিবীতে বহুবাদী ধর্ম, অর্থাৎ তাদের ধর্ম ছিল অনেক মানুষকে বিশ্বাস করা, অনেক স্রষ্টা মষ্টাকে বিশ্বাস করা, কিন্তু প্রথম মিশর নিয়েছে না, মনে হয় সৃষ্টিকর্তা একজনই। বলতো কেন মিশরের কথাটা প্রথম আসলো, মনে আছে মিশরে কোন নবী প্রথম আসে, মুসা আলাইহিস সালাম। তিনি মিশর মানুষকে বুঝান যে এত পাথর পূজা, এটা সেটা, এতগুলো পূজার কি প্রয়োজন, স্রষ্টা তো একজন। যদি এগুলো হয়েই থাকে, যদি এগুলো কেউ বানিয়ে থাকে, সেটা তো একজন কেউ বানিয়েছে, একজন এতগুলো ক্ষমতার অধিকারী, সবগুলোর তো না। হ্যাঁ, নীলনদ না থাকলে মরুভূমিতে পরিণত হতো, এখন মরুভূমিতে পরিণত হতো বলে কথা না, মূল কথা হচ্ছে মরুভূমিতে হোক, মানে সেখানে সভ্যতা সৃষ্টি হতো না। ঠিক আছে, শাসন ব্যবস্থার বিষয় বুঝবা, ফারাও শাসন, অর্থাৎ ফেরাউন, যেটা আমরা পরিচিত ফেরাউন, সেটা হচ্ছে ফারাও শাসন কথা বলা হইতো। তারপর শিল্প সাহিত্য সংস্কৃতির কথা যদি বলি, স্থাপত্য, পিরামিড, হ্যাঁ এই যে পিরামিড থেকে বেশ কিছু প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে এমসিকিউতে, এই যে স্ফিংস, এটা কি, এটা একটি মূর্তির নাম, এটা একটি এই কি বলা যায় ভাস্কর্যের নাম, এটা একটি পিরামিডের নাম, এরকম প্রশ্ন আসে। আর যদি জ্ঞান বিজ্ঞানের কথা বলি, তাদের এই জ্ঞান বিজ্ঞান তিনটা জ্ঞান বিজ্ঞানী, একটা হচ্ছে গণিত এবং জ্যোতির্বিদ্যা, অনেক ম্যাথমেটিক ক্যালকুলেশন তারা আবিষ্কার করেছে, এই যে শূন্যর আবিষ্কার, তারপরে যে বিশেষ করে বর্ষপঞ্জি, বর্ষপঞ্জি বুঝো, অর্থাৎ 365 দিনে এক বছর, এই বিষয়গুলো তারা প্রথম নিয়ে এসেছে। চিকিৎসা বিজ্ঞান থেকে প্রশ্ন হয় না, নৌবিজ্ঞান থেকে এক ধরনের প্রশ্ন হয়, নৌবিজ্ঞানটা কি, অর্থাৎ তাদের সমুদ্রই ছিল না, এই যে একটু জাহাজ জাহাজ নৌকা টোকা এগুলো বানানোর যে বিজ্ঞানটা। আর একটা হইতেছে এই আরেকটা কি, আরেকটা নৌবিজ্ঞান বলতে বুঝাইতে পারে পানিকে আটকে রেখে যে সেচ ব্যবস্থা এবং পানি ধরে রেখে পানিকে বাদ দিয়ে ধরে যে জীবনযাপন করার ব্যবস্থা, সেটাই হইতেছে নৌবিজ্ঞানের মধ্যে পড়েছে। তারপরে আসি সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা দেশ ও সমাজ, ভৌগোলিক অবস্থা, সমাজ ব্যবস্থা সবগুলো আছে, অর্থনৈতিক জীবনযাপন, আচ্ছা এগুলো দেখা গেল। এরপর ধর্মবিশ্বাস,
সুমনিদের ধনবিশ্বাস। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো তো বললাম, যখন জ্ঞানমূলক যখন বলবো তখন প্রত্যেকটা ব্যাখ্যা বলে দিব, তখন নিজেই বুঝতে পারবা। আর এগুলো কিন্তু ইউটিউবে আমাদের ক্লাস রয়েছে, এগুলোর বেসিক আলোচনা করে ক্লাস রয়েছে, যদি পাও তাহলে ইউটিউবে যদি পাও তাহলে বুঝতে পারবা। ক্লাসটা এখন পর্যন্ত পাবলিক করাই আছে, যদি না পাও তাহলে সেটা আনপাবলিক করে আনলিস্টেড করে আমাদের ওয়েবসাইটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার ডেট বুক এটা কি? ডেট বুক এটা কি? এটা আমি কখনো শুনিনি। ডেট বুক তুমি কি এই কি বলা যেতে পারে ইসলামের ইতিহাসের বইয়ের মধ্যে এমন কোনো শব্দ পেয়েছো ডেট বুক? চিনতে পারছেন? লাবিবা ইসলাম, মনে হয় চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম সালাম। না আছি আলহামদুলিল্লাহ। লাবিবা, এটা তুমি আমার টেকনিক্যাল স্টুডেন্ট ছিলা। এই ছাড়া আমার মনে পড়ছে না অন্য কোনো ভাবে চিনি কিনা, আমার এটাই মনে হইতেছে যে ক্লাসে কমেন্ট টমেন্ট করতে সেই কমেন্ট থেকে চিনতে পারতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চলে যাই হচ্ছে গ্রিক সভ্যতা। হ্যাঁ, সব সভ্যতারই পড়তে গেলে অনেক পড়া, একদম কি প্রশ্ন আসে সেইটার ব্যাখ্যা যখন দিয়ে দিব তখন বুঝতে পারবা, তো এই বেসিক শেষ করতে পারবা না। আবার বলতেছি আমাদের যতগুলো পড়া থাকবে সবগুলো পড়ার বেসিক আমি এইভাবে করে শেষ করেছি। আচ্ছা, তারপরও একটা গ্লান্স যদি শেষ করতে চাই, এ দেখো পুরো পড়াটাকে, পুরো সভ্যতাটাকে এই জায়গায় নিয়ে এসে পড়ছি। এইরকম করে এটাই বলি, দেখো আজকে আমি একটা ভিডিও করলাম তোমাদের জন্য, বললাম যে আমাদের বেসিক আসলে পড়া কেন হয় না। বেসিক না পড়ার কারণ কিন্তু মূলত তিনটা। বেসিক না পড়ার কারণে সেটা কি? এক হচ্ছে এত পড়া, কোনটা রেখে কোনটা পড়বো, এমন কিছু পড়ে ফেলতেছি যেটা জীবনে কখনো আসবে না। আবার এমন কিছু পড়াই হচ্ছে না যেগুলোই আসলে মূলত ঘুরে ফিরে প্রশ্ন হইতেছে। এখন এটা কি জানো, এটা কি দরকার কি? এমন একজন এক্সপার্ট যে জানে যে পড়াতে পড়াতে পড়তে পড়তে ইতিহাস সম্পর্কে এত, ইসলাম ইতিহাস সম্পর্কে তার এত জ্ঞান হয়েছে, সে জানে যে কোত্থেকে কি ধরনের প্রশ্ন হবে বা হবে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে কনফিউশন। কনফিউশনের জন্য ধরছে এরকম নোট, যেটা একসাথে থাকবে, এক ছকে থাকবে, আমি দেখলে বুঝবো কোনটা কে করেছে, কোন বইটা কে লিখেছে, কোন সভ্যতার জন্য কোন অবদানটা ছিল, তার ধর্মবিশ্বাস কেমন ছিল, তার ভাস্কর্যটা কোনটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারবো। এই জন্য সে নোট, তাই সেই নোটগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তৃতীয় কারণ হইতেছে যে বুঝতে পারি না। স্যার বই তো দিয়ে দিলাম, আপনি আমাদের নোটও দিয়ে দিলেন, সেই নোটটাও পেয়ে গেলাম, কিন্তু সমস্যা হচ্ছে বুঝতেছি না, তো পড়াটা তো আমাদের হচ্ছে না। সেটার জন্য তো আমরা আসি, এরকম ফ্রি ক্লাস দিব, ক্লাস এবং ইউটিউব আছে, সেই জায়গার মধ্যে আমরা এরকম জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি, বুঝে বুঝে পড়ে ফেলবা, বুঝিয়ে দিচ্ছি, তাই না? সুতরাং আর প্রশ্ন হওয়ার কথা না। তার মানে এখানে একটা শেষ করে আমরা সভ্যতা শেষ করে ফেলি, আমরা বেসিক শেষ করেই এমসিকিউ সিকিউতে চলে যাব, সেখানে তোমাদের অনেক অনেক উত্তরের আশা করব। এবার আসি মিশরের সভ্যতার নীল নদ কেন্দ্রিক এবং কৃষি নির্ভর সমাজ। সুমেরের সভ্যতা নগর রাষ্ট্র ভিত্তিক এবং শ্রেণীভেদ স্পষ্ট। সুমেরের সভ্যতার মধ্যে উচ্চ মধ্যম রাজা পুরোহিত এরকম শ্রেণীবিভাগ স্পষ্ট ছিল। হিব্রু সভ্যতা গোত্র ভিত্তিক ধর্মীভাবে সংহত। হিব্রু সভ্যতায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যান্য নবীরা যে এসেছিলেন, বড় বড় নবীরা, এটা কিন্তু হিব্রু। এই হিব্রু সভ্যতাই মূলত ইসরায়েল, আজকের যে মারামারি যুদ্ধ, এরপরে ইসরায়েল যে নিজেদেরকে কি বলে খোদার পুত্র মনে করে, এই যে অনেক কিছুর কেন্দ্রের মূলে গোড়াতে ছিল এই হিব্রু সভ্যতা। এবার আসে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা হচ্ছে নগর রাষ্ট্র ভিত্তিক। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রচলন যা হয়েছে গ্রিক সভ্যতা থেকে। তোমরা অ্যারিস্টটল, পিথাগোরাস, তারপরে হইতেছে ইস্পা মানে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার, এরকম পৃথিবীর বিখ্যাত যে মাথাওয়ালা যে ব্যক্তিগুলো ছিল সব এই গ্রিক সভ্যতার। এই জন্য পৃথিবীর মেধার বিকাশ ঘটেছে গ্রিক সভ্যতা থেকে। আরেকটা হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের যে বিকাশ, সেটা ঘটেছে গ্রিক সভ্যতা থেকে। এবার রোমান সভ্যতা। রোমান সভ্যতা হচ্ছে সাম্রাজ্য ভিত্তিক। রোম সাম্রাজ্য, রোম পারস্য, শুনেছো না? তার মানে অতীতকাল থেকেই এই রোম সাম্রাজ্যটা এমন ছিল। স্যার আমি যুক্তিবিদ্যা ক্লাস করতে চাই। যুক্তিবিদ্যা ক্লাস আমরাও করাতে চাই। এখন যুক্তিবিদ্যা তোমরা কে কে করতে চাও, আমাদের যুক্তিবিদ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে যুক্ত হও। যুক্ত হয়ে সেই গ্রুপটাতে যদি মিনিমাম অর্থাৎ 50-100 এরকম একটা স্টুডেন্ট গ্রুপ করতে পারো, তোমরা চাইলে আমরা ক্লাস নিয়ে আসবো। আমরা আবারও বলতেছি, আমরা তোমাদের এই 1 মাস যখন তখন ক্লাস নিয়ে আসবো, তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস। যে স্যার আমাদের 30 জন এই টপিকটা বুঝতে চাই, আমি রাত 12টা বাজেও কি করতে চলে আসতে পারি। তোমাদের 25-এ পরীক্ষা, স্যার অমুক দিন আমাদের পরীক্ষা, আজকে রাতে এই পুরো টপিকটা ম্যারাথন ক্লাস দিলে ভালো হয়, বলবা চলে আসবো। কিন্তু এই জন্য আগ্রহী থাকা দরকার। আজকে মনে করো এই লাইভটা মাত্র 8 জন করতেছো, এই জায়গায় সর্বোচ্চ 16-17 জন উঠেছে। বলো এইরকম অবস্থা দেখলে কি তারপরে আরেকটি ক্লাস আনতে ইচ্ছে হয়? হয় না। হ্যাঁ আচ্ছা, এরপর অর্থনৈতিক জীবন,
মিশর অর্থনীতি জীবন মনে রাখবা, নীল নদ নির্ভর। সুমেরুদের জীবনের কথা বলা লাগে, পশুপালন, তারপরে এগুলো আর দরকার নেই। এরপর ধর্মবিশ্বাস, মিশর ধর্মবিশ্বাস ছিল কি, বহু দেবতা পূজা, তারপর থেকে এক ঈশ্বরবাদের ধারণা এনেছে। এরপরে আসো, আর বাকিগুলোর দরকার নেই। হিব্রুরও এক ঈশ্বরবাদ, ওই যে মনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কি করছে, এক ঈশ্বরবাদী ছিলেন, তিনি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে মানেনি। এটা তার মনের মধ্যে উদ্ভব হয়েছে যে সূর্য, এই চন্দ্র, এগুলো আবার স্রষ্টা হয় কিভাবে, নিশ্চয়ই এগুলোকে যা বানাতে পেরেছেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, এবং তিনি ছিলেন হিব্রু সভ্যতার। এই জন্য এখানে আছে কি, এক ঈশ্বরবাদ। এরপরে হচ্ছে অলিম্পিয়ান, আজকে যে অলিম্পিক খেলা হয় না, এই যে পৃথিবীর দেশের সাথে একসাথে খেলে তাদের মধ্যে বন্ডিং বাড়ানো, এই ধারণা এনেছিল গ্রিক সভ্যতা। এরপরে আসি শাসন ব্যবস্থা। মিশরের শাসন ব্যবস্থা ছিল ফেরাউন, একনায়ক শাসন, মেনেস, অর্থাৎ একজন বলো আমি স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টি করছি, আমি তোমাদের শাসন করতেছি। এরকম করে কি হয়েছে, ফেরাউন বা একনায়ক শাসন তৈরি করা হয়েছিল। সুমেরীয়দের মধ্যে পুরোহিত এবং রাজারা কি করতো, শাসন করতে। এই জন্য বলছিলাম দেখো সুমেরীয়দের মধ্যে কি আছে, এই যে এরকম স্পষ্ট শ্রেণীবিভাগ। আচ্ছা, এই ছকটা যদি তোমার সামনে থাকে আর একটু ধরে ধরে পড়তে পারো, আশা করি কোনো দিনও কি হবে না, তোমার এই সভ্যতা নিয়ে আর কনফিউশন হবে না। কারণ দেখো এখানে একটা পড়ায় আরেকটা পড়াকে পড়িয়ে দিচ্ছে। যখন তুমি এখানে পারতেছো শ্রেণীবিভাগ আছে, তখনই তোমার যে প্রশ্ন আসে শাসন ব্যবস্থা কেমন, সেটা হচ্ছে পুরোহিত এবং রাজা নির্ভর। যখন এখানে আসবে বহু দেবতা পূজার, তখনই কি আসবে, ফেরাউন, যে সে নিজেকে খোদা দাবি করত। আচ্ছা, আদ্রিয়ান উৎসব কি, উদ্ব, বুঝতে পারলাম না তোমার কথাটা। আচ্ছা, এরপরে আসো সাহিত্য। সাহিত্যের কথা এখানে গুরুত্ব কোনটারই সাহিত্য থেকে প্রশ্ন আসে না। স্থাপত্য ভাস্কর্য, হ্যাঁ মিশরের স্থাপত্য কি, পিরামিড আর মন্দির। মিশরের জিগুরাত, এই যে জিগুরাতটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে জিগুরাত কি, জিগুরাত হচ্ছে সুমেরীয় সভ্যতার মন্দিরের নাম। এরপর হ্যাঁ আর দরকার নেই, একটা আছে গ্রিক সভ্যতা, একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে থিয়েটার। থিয়েটার দেখছো অনেক গানটার মধ্যে দেখা যায় যে মাঠের মতন, ঠিক আছে, আমাদের বর্তমানের ভাবির চত্বরে যে মঞ্চ হয়, এরকম ভাবে মঞ্চ মানুষ যাতে বসে মাঝখানে জায়গাটার খেলাধুলা দেখতে পারে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা প্রথম ছিল গ্রিক সভ্যতা, যে মাঝখানে মানুষ খেলাধুলা করবে আর দুই পাশে স্টেডিয়ামের মতন মানুষ বসে বসে দেখবে। এটাই ছিল সেই যে কি থিয়েটার। তারপরে যদি আসি জ্ঞান বিজ্ঞানের, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যাতে মিশরীয়রা গিয়েছিল। লেখার আবিষ্কার, এটা কি সুমেরীয়রা, ইউনিফর্ম যে লেখার যে পদ্ধতি সৃষ্টি করা, সেটা হচ্ছে সুমেরীয়রা করেছিল। তারপরে আসো রোমান সাম্রাজ্য, আইন, ইঞ্জিনিয়ারিং, নগর পরিকল্পনা, এগুলো ছিল। ঠিক আছে, তাইলে আমরা এই সভ্যতার আলোচনাটাকে সংক্ষেপে শেষ করতে পারলাম। আমি তো উত্তর দিয়ে দিয়েছি, চার্ট দিয়ে দিয়েছি, সভ্যতার কোন অংশটা ভালো করে পড়বা। তুমি তো বই খুলে বইয়ের মধ্যে এরকম স্টার চিহ্নগুলো দিয়ে নাও, যখনই পড়তে যাবা তুমি তখন আরামে পড়তে পারবা। শেষ, ইসলামের পূর্বযুগ আরবের অবস্থা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এইটা ভালো করে বুঝো। এই জন্যই, কারণ সৃজনশীল প্রশ্ন মানেই এখান থেকে প্রশ্ন আসবে। স্যার ফেরাউনদের কি রামসিস বা রামিস এমন কিছু হতো, রামসিস মেনেস এমন কিছু বলা হয়তো, রামসিস বলা হইলো আমি বলতে পারি না, আমার জানা না, আমার জ্ঞানে, আমার মানে নলেজের মধ্যে এটা কখনো আসে নাই রামসিস, এটা যেটা শুনছি মেনেস। স্যার সাদা কালো স্লাইড বেশি ভালো লাগে এবং পড়ায় ফোকাস রাখে আমার। আচ্ছা হ্যাঁ, সেটাই, সাদা কালো ফোকাসটাই, এটাই চেষ্টা করতেছি, মানে ব্ল্যাক থিমের স্লাইড করার জন্য করলাম। না দেরি আছে। আচ্ছা, তোমরা আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছো, সেখানে আমি ক্লাস নিতাম, নিলে প্রায় 150-200 স্টুডেন্ট হতো। ঠিক আছে, একটা পর্যায়ে আসে তাদেরও সময় লেগেছে, আমাদেরও লাগতেছে, কিন্তু প্রশ্ন এই তোমরা একটু ধারণা করো তোমরা আমাদেরকে কিভাবে সহায়তা করবা, সহায়তা করলে পরে ঠিক সেই ধরনের স্টুডেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করবে। এই জন্য তোমরা আমাদের কিভাবে সহায়তা করতে পারো, এই জন্য আমাদের কি করণীয় সবটাই জানা, আমাদের কি করণীয় আমরা করব, তোমাদের যে করণীয়টা সেটা তোমরা করবা। আমি চাই এই 1 মাসের মধ্যেই আমাদের এই ফলোয়ারের সংখ্যা যেমন বাড়বে, আমাদের যে ওয়াচ বা ভিউয়ারের সংখ্যাও যাতে খুব বৃদ্ধি পায়,
এবং যাতে অনেক মানবিকের যত স্টুডেন্ট রয়েছে সবাই যাতে মানবিজ্ঞান অভিমুখী হয়ে যেতে পারে, এই যে তোমাদের সাহায্য সহযোগিতা চাই। রাজনৈতিক অবস্থার কথা বলি। প্রাচীন আরবের রাজনৈতিক অবস্থা ছিল গোত্র প্রধান। একটা প্রশ্ন আসে, আসলে দেখো স্লাইডটা এত সুন্দর করে বানানো, যা গুরুত্বপূর্ণ যা কিছু সবকিছু চলে আসছে, একটা বেশি কথা নাই। বইয়ের মধ্যে কিছু বাড়াবার কথা থাকে যেটা বুঝতে সহজ কিন্তু পড়তে কঠিন। আচ্ছা, এই যে শেখ, দেখছো মিলাইতে পারছো? আরব উপদ্বীপেও বা প্রাচীন আরবেও গোত্র প্রধান কি থাকতো? শেখ। আমাদের দেশেও কি ছিল না? শেখ প্রধান ছিল না? হ্যাঁ, সেই শেখ প্রধান ভেঙে দেওয়া দরকার। যাক, শেখ প্রধান ভাঙছে, এখন শেখ প্রধানের পরে একটা নতুন প্রধান আসতে চাইতেছে, সেগুলো ভেঙে দেওয়া দরকার। যাক, এই ধরনের যত পারিবারিক তন্ত্র, হ্যাঁ সেটাই বললাম যে টিটি প্ল্যাটফর্মে ক্লাস করতা। আস্তে আস্তে যদি মানবিক স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই সেই প্ল্যাটফর্মে ক্লাস করবা, আর ওরা ক্লাস হয় সেই ক্লাসগুলো করবা। কিন্তু মানবিকের জন্য যদি তোমাকে শ্রেষ্ঠ বা বেস্ট মনে হয় তাহলে এখানে তো অবশ্যই ক্লাস করবা। আচ্ছা, এরপরে এবার আসে সামাজিক অবস্থা। সামাজিক অবস্থার মধ্যে নারী ও দাসদের অবস্থা, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন মানে এইটা যে প্রাচীন আরবে নারীদের অবস্থা কেমন ছিল। নারীদের অবস্থা এরকম ছিল যে কন্যা সন্তানকে কি করতো? জীবন্ত কবর দেওয়া হতো, নিষ্ঠুর যে প্রথা সেটা ছিল। হ্যাঁ, এরপরে আতিথি পরায়ণতা ছিল। গোত্রভিত্তিক সমাজ, পুরো সমাজের সবাই এত বেশি গোত্রভিত্তিক থাকে। আসলে গোত্রভিত্তিক জিনিসটা কি? আমরাও কি আমাদের মধ্যে কি গোত্রভিত্তিক নাই? আছে। তুমি কি তোমার পরিবারকে ছাড়তে চাও? ছাড়তে চাও না, কারণ কি জানো? পরিবারের সাথে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটাতে মিস করবা এই ভালোবাসাটা। দ্বিতীয় হচ্ছে তুমি এটা মিস করবা যে পরিবারের মাধ্যমে বা পরিবার থেকে না হোক এই সমাজ থেকে তুমি কিছু উপকার পাচ্ছ। তুমি যে সমাজ থেকে বের করে দিয়ে তোমাকে যদি একটি মরুভূমিতে রেখে আসা হয়, তুমি তাহলে সেই সুবিধাগুলো পাবে না। এরকম করে তুমি এই কনফিউশনে থাকো না, এই ভীতির মধ্যে তুমি থাকো না। ঠিক আরবের উপদ্বীপেরও একই অবস্থা ছিল। মানুষ তার গোত্রটাকে প্রধান মনে করতো যে আমার বিপদ আপদে আমার গোত্র আমাকে হেল্প করবে, আমাকে আমার গোত্রকে হেল্প করতে হবে। এই দেখো, এই যে জুলাই মাসে এতজন মারা গেল, একজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার অন্য বন্ধুরা মারা যায়, তুমি কেন গেলা? তোমার বন্ধুদের জন্য? কারণ আমার বন্ধুদের জন্য আমি যাইনি, আমি তো গেছি আমার জন্য। আজকে আমাদের বন্ধুদেরকে মেরে ফেলা হচ্ছে, কালকে হয়তো আমাকে মারা হতে পারে। আজকে আমার এই বন্ধুকে মারার ফলে আমি যদি রাস্তায় নেমে না আসি, আমি যদি প্রতিবাদ না করি, তাহলে আমাকে মারলো পরে কেউ প্রতিবাদ করবে না। তাদের এই প্রতিবাদের জন্য হলেও আমাকে করতে হবে, রাস্তায় নামতে হবে। আমি আমার জন্য নেমেছি। এই দেখো, প্রত্যেক মানুষ আমার জন্য তার জন্য নামতে নামতেই একটা গণবিস্ফোরণ কিংবা গণ অভ্যুত্থান, একটা গণবিপ্লব হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট গুলো হলো ইসলাম ইতিহাস, সেটা তো ক্লাস পাবাই, পরিণতির ক্লাসও পাবা আপনার স্যারের, সমাজ বিজ্ঞান পাবা আলামিন স্যারের, ইসলাম শিক্ষা পাবা হচ্ছে কি বলে তারেক স্যারের। তো এরকম এই এক মাসের মধ্যে তুমি হয়তো মানবিকের ফুল প্রিপারেশনটা নিয়ে নাও। ওকে, তোমরা সবাই। তারপর আসে ধর্মীয় অবস্থার মধ্যে এখানে একটা প্রশ্ন আসে যে কয়েকটা ধর্ম রয়েছে, তাদের মূলত 5টা ধর্মের অবস্থান ছিল। অর্থাৎ সামনে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন আলোচনা করার সময় এটা বলে দিব। এরপরে আসতেছি, একটা ভালো জিনিস ভালো করে বুঝে রাখো, সেটা হচ্ছে হানিফ কারা। হানিফ কি জিনিস? প্রশ্ন আসে হানিফ কারা, হানিফ কে? এটার মানে কেন বুঝতে, এটা কেন বলে? এটা বলা হয় এরকম, দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছে? ধর্ম নিয়ে এসেছে, ইসলাম নিয়ে এসেছে। তারপর সে মানুষ মুসলিম হয়েছে। কিন্তু তার যে বাবা কিংবা মা, তারা তো ইসলাম পায়নি। তাহলে তারা কি জাহান্নামী? বা তারা কি তাহলে কি পৌত্তলিক ছিল? তারা কি মূর্তি পূজা করত? কিংবা তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহলে এতদিন কিসের কি বলে কোন ধর্ম পালন করতো? সে তো ইসলাম আসলে তো তার 40 বছর নবুয়তের সময়। এই কনফিউশনের জন্য উত্তরটা হচ্ছে এক হানিফ। অর্থাৎ কিছু কিছু মানুষের বিবেক বুদ্ধি দিয়ে তার আগে থাকতে চিন্তা করত যে আমি কেন একটা মূর্তির পূজা করব, আমি কেন মনে করব সূর্য একজন স্রষ্টা। সে তার মেজাজে চিন্তা করত যে না, ওই সূর্যটাকেও যে বানাতে পারে সে হচ্ছে আমার স্রষ্টা। এরকম একঈশ্বরবাদে যে চিন্তা যারা ছিল তাদেরকে বলা হয়তো হানিফ। স্যার, এখনো ভারতীয় উপমহাদেশে সহ অনেক রাজ্যে কন্যা শিশু হত্যা করা হয়। হ্যাঁ হ্যাঁ, হত্যা করা হয়, বিক্রি করে দেওয়া হয়, ঠিক আছে, করে দেওয়া হয়। এখন একটা বিষয়, আগের দিনে যে কন্যা শিশু হত্যা করে দেওয়া হইতো, এটা কি মানে কন্যার উপর নিষ্ঠুরতা করে হত্যা করা হইতো? না, এটা সমাজের নিষ্ঠুরতা করা হইতো। যেই কন্যার পিতা হত্যাটা করতো তার পিতা নিষ্ঠুর না, ওই সমাজটা নিষ্ঠুর। পিতা তার কন্যাকে হত্যা করে এই সমাজের খারাপি থেকে তাকে বাঁচাইতো। মানে অর্থাৎ এই মেয়েটা যখন বড় হবে সমাজ তাকে ধরে নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে, দাসী সে ব্যবহার করবে,
তার চেয়ে বরং আমি আমার সন্তানকে বাঁচাই আগে মৃত্যু কবর দিয়ে, এটা করা হইতো। এই জন্য আর কি এই জিনিসটা করতো। হ্যাঁ, তারপরে আসো, ঠিক আছে, সাংস্কৃতিক অবস্থার কথা এখানে একটা গুরুত্বপূর্ণ আছে। সাংস্কৃতিক অবস্থার কথা সেটা হচ্ছে আরবরা প্রচুর পরিমাণে জ্ঞানী হতো, যারা তারা সাহিত্য চর্চা করতো। তারা গালাগালি, মানুষকে কটাক্ষ করা, এমনও এমনও বিষয় ছিল যে কাউকে কবিদেরকে মানুষ টাকা দিত, ভাই তুই চুপ চুপ থাকিস, তুই মুখ খুললে আমার অবস্থা খারাপ। আমাদের বর্তমান সমাজে একটা আছে না, রোস্টার বলি আমরা, যে মানুষকে রোস্টিং করে, ওই আগের দিনের কবিরা ছিল এরকম। তারা ছন্দে ছন্দে কবিতা কবিতা এমন রোস্ট করতেন, এই জন্য মানুষ তাদের টাকা দিতেন যে ভাই তোরা আমার বিরুদ্ধে কিছু লেখিস না। তো সেই সাহিত্যটাই ছিল তাদের সম্পদ, সাহিত্য ছিল তাদের শক্তি। তো এই জন্য তারা প্রতিযোগিতা করত। একটা প্রশ্ন আসে, মুআল্লাকাতু সাবা বা সাবা মুআল্লাকা কি? সাবা শব্দের অর্থ হচ্ছে সাত, সাবা মানে সাত, সাতটা, মুআল্লাকা মানে হচ্ছে ঝুলন্ত, সাতটা ঝুলন্ত। কি সাতটা ঝুলন্ত? সাতটা ঝুলন্ত কবিতা, অর্থাৎ কাবাগৃহে তারা ঝুলায় রাখতো। সবাই তো কবি, আমরা যেমন কবিতা প্রতিযোগিতা করি, পত্রিকায় কবিতা দিতে চাই, ওই সময় এই জিনিসটা করা হইতো। আচ্ছা, তাহলে আমি একটু বলি, কে জানি লাভি ভাই বোধ হয় প্রশ্ন করেছে, সারা যুক্তিবিদ্যা ক্লাস করতে চায়। আমি বলি যুক্তিবিদ্যা গ্রুপে যুক্ত হও। যুক্তিবিদ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কালকের মধ্যে, বা কালকে না, যেই দিনই 50 জন মেম্বার হবে, আমরা এই যুক্তিবিদ্যা ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, প্রশ্ন কর স্যার, নির্বাচনী এমসিকিউ গুলো অনেক কনফিউশন লাগে, এগুলো সঠিক করে দাগানোর উপায় কি? আচ্ছা, এটা দাগের উপায় কি? ঠিক আছে, আমি তোমার বেসিক শেষ করে দিলাম। আমি তোমার ওই যে এখন পলাতক সেখানে চলে যাচ্ছিল, সেই জায়গায় চলে যাই। এই যে উপায় কি? উপায় হচ্ছে তোমাকে আগে বাছাই করতে হবে যে একেবারে কোন এমসিকিউ গুলো না পড়লেই নয়। দ্বিতীয়, রিপিট এমসিকিউ না, একটা এমন এমসিকিউ যেটা পড়লে 3টা এমসিকিউ বা 4টা এমসিকিউর কাজ হয়, এটা বাছাই করা। আলহামদুলিল্লাহ, এইভাবে করে আমরা কিন্তু বাছাই করে ফেলেছি। আমাদের এই এমসিকিউ শীটটা যদি দেখো, দেখলে এই বিষয়টা তুমি অনুধাবন করতে পারবা। হ্যাঁ, তারপরে যে কথা হচ্ছে, এই যে যে এমসিকিউ গুলো যেটা থাকবে, সেইটার আর উপায় কি? নিচে তো ব্যাখ্যা লাগা থাকবে, কিংবা টিচারের মাধ্যমে তুমি বুঝে ফেলবা। টিচার তোমাকে সেই ব্যাখ্যাগুলো করে দেবে। যেমন এখন ধরো এই মুহূর্তে আমি তোমাদের কি করবো, প্রতিটা এমসিকিউর উত্তর তোমাদের জিজ্ঞাসা করবো, তোমরা উত্তর করতে থাকবা, আর আমি ব্যাখ্যা দিয়ে থাকবো যে কোন প্রশ্নের উত্তর কি, কোন প্রশ্নের ব্যাখ্যা কি। এই ব্যাখ্যা বললে তোমাদের 4টা উপকার হবে। এক, প্রথম হইতেছে তুমি যদি একা একা পড়তে, তাহলে এক পাশ দিয়ে পড়তে, আরেক পাশ দিয়ে ভুলতে। এখন আমি ব্যাখ্যা করে দেওয়ার কারণে তুমি, তোমার ভুলার সম্ভাবনা কম থাকবে, তুমি জানো যে কোন উত্তরটা কেন এই উত্তরটা এটাই হয়েছে। দ্বিতীয়, যে ব্যাখ্যাটা করব, এ তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমার বেসিক না থাকার কারণে, বেসিকটা কনফিউশন থাকার কারণে তোমার এমসিকিউটা বুঝতে পারছো না এটা কোথা থেকে আসছে, এই এমসিকিউটা কোন কোশ্চেনের আলোকের কোশ্চেন। তৃতীয়, এই ব্যাখ্যাগুলোর কারণে তোমার মধ্যে এত বেশি তথ্যপত্র যুক্ত হবে, তুমি সৃজনশীল খুব আরামে লিখতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে উত্তর করা শুরু করো। একের উত্তর, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? দ্রুত উত্তর করো, সবার উত্তর করতে হবে। হুম, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আচ্ছা, সহজ করে উত্তর বলি, এটা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। বারবার মনে রাখবা, আরব এটা আমাদের এশিয়ারই অন্তর্ভুক্ত। কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, যেটা হোক, এটা আমাদের এশিয়ারই অন্তর্ভুক্ত, যদিও এশিয়ার একেবারে শেষ প্রান্তের দিকে, এরপরে শুরু হয়েছে আফ্রিকা, কিন্তু একের এক হবে। দুই, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? আমার উত্তর করার আগে উত্তর করবা। হ্যাঁ, হাবিব, বদরুদ্দোজা হাবিব উত্তর সঠিক করেছো। আর একটু বলি, অনেকক্ষণ হয়েছে, এই সময় ক্লাস এসে আবার একটু কি করো, এই কয়জন নিয়ে ক্লাস করতে আসলে মানে মনোযোগটা ধরে রাখা খুব কষ্ট হয়, বুঝছো, অনেক কষ্ট লাগে। তোমরা একটু করো করো কি, একটু শেয়ার দাও, এরকম একটি দামি ক্লাস, একটু শেয়ার দাও। মাত্র 5টা শেয়ার হয়েছে, এগুলো অ্যাকসেপ্টেবল না। 5টা শেয়ারের মধ্যে 2টা তোমার আমরাই দিয়েছি। যে কজনের প্রত্যেকে শেয়ার দাও, শেয়ারটা দিয়ে ক্লাসটা সংগ্রহ করে রাখো। একের এক, হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকে একটু শেয়ার করো।
আচ্ছা 2, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ। অর্থাৎ পৃথিবীর কিন্তু অনেক উপদ্বীপ আছে, কিন্তু সবচেয়ে বড়, কারণ এটা শুধু দ্বীপ না, এই দ্বীপটা মিলে হয়ে গেছে একটা দেশ, তাহলে তো বড় হবেই। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? এবার আসো, আরবের বেশিরভাগ অঞ্চল, আরবের বেশিরভাগ অঞ্চল কি? আরবের বেশিরভাগ অঞ্চল মরুভূমি। আরবের বেশিরভাগ অঞ্চল কি? মরুভূমি। 3-এর ক দিয়েছো, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। স্যার পিডিএফ দেওয়া কি হবে না? পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি। রবিন হুড, আমাদের ক্লাসটি শেয়ার করো, এবং হচ্ছে আমাদের যে এই কি বলে মানবিক জ্ঞানের মডেল রয়েছে, সে তোমাদের একটা গ্রুপের হয়তো লিঙ্ক দিয়েছে, সেই গ্রুপে ঢুকলে পিডিএফ পেয়ে যাবা। এই পিডিএফটা আর পাবা না, কারণ হচ্ছে গ্রুপে থাকতে আগে থেকে যারা যুক্ত তারা আর পরে যারা যুক্ত তাদের সমান হতে পারে না। তুমি পরবর্তী পিডিএফ গুলো পেয়ে যাবা, আগে পিডিএফ যা গিয়েছে সেটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। এরপরে আরবের বেশিরভাগ অঞ্চল কি? মরুভূমি। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব ভূমিকে কয় ভাগে ভাগ করা হয়? এই দেখো বারবার বলছি, দেখো ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরবকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার কমেন্ট করতে গেলে কেন জানি আমার ফোন ভিডিও পজ হয়ে যাচ্ছে। ও তাহলে কি করার, ল্যাপটপ দিয়ে করো। আচ্ছা, তাহলে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরব সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগ কি কি? একটা হচ্ছে মরু এলাকা, একটা হচ্ছে পাহাড়ি এলাকা, আর একটা হচ্ছে উর্বর। বাস, এই জন্যই বলছি যে ক্লাস করার সময় এই ধরনের ব্যাখ্যা করে আমরা আলোচনার সামনে আগাবো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরব শব্দের সমার্থক শব্দ কোনটা? আরব শব্দের সমার্থক শব্দ 5-এর উত্তর কি দিয়েছো? 5-এর উত্তর তাড়াতাড়ি করো। 5-এর উত্তর, 5-এর উত্তর হচ্ছে আরব শব্দের সমার্থক শব্দ কোনটা? মরুভূমি। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কারণ কি? আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ? আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ হচ্ছে, দেখি 6 উত্তর দিতে পারবা? 6 উত্তর দিছো কেউ? সাদা চলে আসে, কি ব্যাপার, অন্যদের তো হয় না, তোমাদের কেন হচ্ছে? দেখি মোবাইলে কোনো সমস্যা। 6-এর উত্তর হইতেছে আরব 3 দিক জল বেষ্টিত হওয়ার কারণে। হ্যাঁ, অর্থাৎ জাজিরাতুল মানে হচ্ছে উপদ্বীপ। জাজিরাতুল মানে কি? উপদ্বীপ। তাহলে আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ হচ্ছে উপদ্বীপ, 3 দিক জল বেষ্টিত হওয়ার কারণে এটাকে জাজিরাতুল আরব বলা হয়। এরপর আরবের 3 দিকে কি? আরবের 3 দিকে জলরাশি, 3 দিকে পানি আর পানি, এই জন্য তো এটা কি? জাজিরাতুল আরব। 6-এর উত্তর 4 দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। কে কে ছিলা? নাবিয়াও আছো, ফারহা আছো, হাসান আহমেদ আছো। সামনের ক্লাসে পিডিএফ গুলো হয়তো গ্রুপও দিব না, সেগুলো একটা কাজ করব, সেগুলো হচ্ছে এই ক্লাস যারা করবে, কমেন্ট যারা করবে, শুধু তাদেরকে আমাদের মডারেটর রিপ্লে অংশে তাদেরকে দিয়ে দিবে। তাহলে আরব শব্দের অর্থ কি? আরব শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরাতুল আরব মানে দেখো, আরব মানে তো জানোই আরব, জাজিরাতুল মানে হচ্ছে উপদ্বীপ। সুতরাং 9-এর উত্তরটা হবে 4। আরবের প্রধান কৃষি পণ্য কি? এই যে প্রশ্ন আসছে সেটাই, আরবের প্রধান কৃষি পণ্যটা কি? আরবের প্রধান কৃষি পণ্য হচ্ছে খেজুর। তারপরে এখানে একটা বিষয়, গমটাও কিন্তু আছে। যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে আরবের প্রধান কৃষি পণ্য কি, তখন দুইটা দিবা, খেজুর ও গম, কিন্তু আপাতত গমই দাও। ইয়েমেন শব্দের অর্থ কি? দেখি তো এটা কে কে পারবা? 11-এর উত্তর সুখী, বিত্তশালী, সম্মানিত, বিত্তহীন। 11-এর উত্তর উত্তর আমার আগে দিয়ে দিবা, অনেকদিন ধরে পড়া এই জন্য মনে পড়তেছে না, আমি তো আলোচনা করে দিয়েছি, এখন তো পড়ার কথা। আমি একটু আলোচনার সময় কিন্তু বলেছিলাম আরবের দক্ষিণের অংশটা এলাকার নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেন মানে হইতেছে ডান দিক, দক্ষিণ, আমাদের ডান হাত। ইয়ামিন ইয়াসিব এরকম কথা বলে, তাই ইয়ামিন মানে হচ্ছে ডান, সুতরাং দক্ষিণ। এটা হচ্ছে ইয়েমেন। কেন? আরবের দক্ষিণ দিকটাই উর্বর, এখানে ফসল হয়, এই জন্য উত্তর হবে সুখী। আরবের কোন প্রদেশকে
অ্যারাবিয়া ফেলিক্স বা সুখী আরব ভূমি বলে কোন প্রদেশকে? এই যে ইয়েমেন প্রদেশকে। আর হেজাজ কি? এই হেজাজ প্রদেশের মধ্যেই কিন্তু কি মক্কা ও মদিনা অবস্থিত। হ্যাঁ, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? এটা খুব সহজ প্রশ্ন, এটা এত বলার কিছু নেই, সেটা হচ্ছে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তারপরে আসো, আরবের মরু অঞ্চলকে যাতায়াতের প্রধান বাহন কি? মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন উট। পবিত্র কোরআনে উম্মুল কুরা বলা হয়েছে কোন নগরকে? এই যে উম্মুল কুরা। উম্মুল মানে হচ্ছে মা, কুরা। হ্যাঁ, তাহলে কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে? অর্থাৎ কোরআনের নগরী। কোন কোন নগরীকে? মক্কা, মদিনা, তাইফ নগরী, ইয়াসরিব। দেখো এখানে প্রশ্ন হচ্ছে তাইফ হবে না, মক্কা বা মদিনা হতে পারে। এখন আমার কাছে সত্যি আমার কাছে কনফিউশন লাগতেছে যে এটা কি মক্কা না মদিনা, মক্কা না মদিনা। দেখি তো 15 উত্তরটা কে কি দাও। আচ্ছা, কনফিউশন লাগলাম, আমি একটা টেকনিক খাটালাম, আমি একটা বুদ্ধি বের করলাম, বুদ্ধি বের করে আমার উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনাটা বেশি। সেটা কি? এইটা মদিনা হবে না, কারণ উত্তর অপশনের মধ্যে ইয়াসরিব আছে, ইয়াসরিব মানে তো মদিনা। যদি ইয়াসরিব থাকে তাহলে এটা মদিনা হওয়ার কথা না, সুতরাং উত্তর হবে হচ্ছে মক্কা। এইভাবে করে কিছু গিলু কিছু ট্রিক্স খাটালে অনেক না জানা প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়। আর এই জন্যই মূলত কি করবা, এই ক্লাসগুলো করবা। ক্লাসগুলো করলে তোমরা এইভাবে করে আসলে বেনিফিটেড হবা। আচ্ছা, ক্যারাভান রুট কি? ক্যারাভান হচ্ছে চলাচলের পথ। এটা 15 ক উম্মুল কুরা। ক্যারাভান রুট হচ্ছে চলাচলের পথ। ঠিক আছে, আমাদের এই এমসিকিউ গুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে টপিক ভিত্তিক। তুমি যেই টপিকটা পড়বা ওই টপিকটা পড়েই চাইতেছো আমি এই টপিকটা পড়েই কি করি, একটা পড়ে বইটা বন্ধ করে তারপর হচ্ছে পরের টপিকটা পড়বো। এভাবে করে টপিক টপিক ধরে ধরে পড়ে পড়ে তোমার পড়া শেষ করতে পারবা। এই জন্য এইভাবে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নোটগুলো সস্তায় পেয়ে গেলে তোমরা হয়তো মূল্য দিতে চাবা না। ঠিক আছে, আশা করি আর কিছু না হোক এই নোটগুলোর একটু ভ্যালু দিও বা মূল্যায়ন করো। আচ্ছা, এবার আমরা চলে যাই ইসলাম পূর্ব যুগে আরবের অবস্থা। এখানে বেশ কিছু সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, উত্তরগুলো করো। দেখো, প্রাক ইসলামী আরবের অবস্থা, আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? আবার এই পাশে কিন্তু চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন, যে কোন প্রশ্নটা ঠিক কতটুকু পূর্ণ। স্যার, মক্কাতে উম্মুল করে ইউনিভার্সিটি আছে। ও আচ্ছা, সেটা জানতাম না, তোমার থেকে জানতে পারলাম, থ্যাংক ইউ। কি নাম? আচ্ছা, আর হচ্ছে মক্কা হচ্ছে কোরআনে কোরআনে মক্কাকে বলা হয়েছে বাক্কা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান। আসলে পৃথিবীর পুরো মাঝখানের স্থানটা হচ্ছে মক্কা। তো আমাদের যে আল বেরুনি মুসলিম বিজ্ঞানী ছিল, সে এইভাবে পৃথিবীর মানচিত্র করেছে মক্কাকে মাঝখানে রেখেই। কিন্তু পরবর্তীতে অন্য ধরনের বিজ্ঞানীরা এটা একটা প্রাণ কেন্দ্র, ক্ষমতা কিংবা অস্তিত্বের জায়গাটা মুসলমানদের দিকে চলে যাবে, সংস্কৃতি বা সভ্যতাটা, এই জন্য তারা এটাকে নিয়ে পরে নিয়েছে লন্ডনে গিনেস মান মন্দিরের উপরে, যেটা আসলে প্রকৃত পৃথিবীর মাঝখান নয়। আচ্ছা, তারপরে আসি প্রাক ইসলামী আরবের অবস্থা। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ। আইয়াম, আইয়াম শব্দটা ইয়াউমুনের বহুবচন। ঠিক আছে, ইয়ম মানে হচ্ছে দিন, আইয়াম মানে হচ্ছে অনেক দিন, মানে যুগ। আর জাহিলিয়া শব্দের অর্থ দুইটাই, একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে মূর্খতা। আসলে যা মূর্খ তাই তো অন্ধকার, যা অন্ধকার তাই তো মূর্খতা। এই জন্য আইয়ামে জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ বা অজ্ঞতার যুগ বা মূর্খের যুগ। আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দের অর্থ দেখো দিন না, কিন্তু যেহেতু ইয়াউম শব্দের অর্থ, ইয়াউম শব্দের অর্থ দিন, কিন্তু আইয়াম শব্দের অর্থ কিন্তু যুগও না। আইয়াম শব্দের অর্থ হইতেছে যুগ সমূহ। হ্যাঁ, কি মনে রাখবা, দিন সমূহ। এখন দিন সমূহ বলতে কি বুঝায়? তাহলে তো কি দাঁড়াচ্ছে? যুগই দাঁড়াচ্ছে। এরপর আসো, জাহিলিয়া অর্থ কি? জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতা। জাহিলিয়া অর্থ কি? জাহিলিয়া অর্থ হইতেছে অজ্ঞতা। জাহিলিয়া যুগে আরবদের নীতি কি ছিল? জাহিলিয়া যুগে আরবদের নীতি কি ছিল? জাহিলিয়া যুগে আরবদের নীতি ছিল হচ্ছে জোরজার মুল্লুক তার। এই দেখো, যে জোরজার মুল্লুক তার। আচ্ছা, এই জোরজার মুল্লুক তার, এই কথাটার একটা কথা আছে। এই কথা কেন বলে জোরজার মুল্লুক তার? এটা হতেছে আমাদের বাংলা ভাষার কথাটা বলছে, দেখছো কি বলে?
মগের মুল্লুক। তুই কি মগের মুল্লুক পাইছিস? এটা কি মগের মুল্লুক পাইছিস? এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজেও কি আছে, প্রচলিত আছে। আচ্ছা, এখন তোমরাই বলো এই মগের মুল্লুকের সাথে জোরজার মুল্লুক তার কথাটার মানে কি? দেখো, আরাকানে এখন যেটা রোহিঙ্গারা চলে আসছে, এই মায়ানমারে আরাকান একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে মগ। মগরা জাতীয় ছিল। এই মগরা এত দুর্দশ ছিল, এটা বর্গি বলা হয়তো। কবিতা পড়ছো না, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে খাজনা দিবে। বুলবুলিতে এরকম একটা কথা আছে, খাজনা দিব কিসে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এই যে সেই বর্গী, এরা হচ্ছে একটা জায়গা যেত, জোর জবস্তি করে সম্পদ ছিনিয়ে নিয়ে চলে যেত। তো এই মগরা যেখানে যেত, সে তাদেরকে তাদের মুল্লুক মনে করতো। মুল্লুক মানে হচ্ছে রাজত্ব, সূরা মুলক মানে রাজত্ব। তাহলে এইখান থেকে আসছে যে জোর যার মুল্লুক তার। আর সেখান থেকে বাংলা হচ্ছে মুল্লুক। এটা তুই মগের মুল্লুক পাইছিস? যে এটা কি মগদের মতো যে তুই এখানে তোর মুল্লুক, তুই এখানে আইসা বসছস, মানে জায়গাটা তোর হয়ে গেছে। তখন বলো, কলেজে গিয়ে সামনে পাশে সিট রাখছো বন্ধুর জন্য, আইসা আরেকজনের উড়ে এসে জুড়ে বসে। ঐতিহাসিকদের মতে জাহিলিয়া যুগের পরিসীমা কত? জাহিলিয়া যুগের পরিসীমা কত এটা কে বলতে পারবা? এটা হচ্ছে 100 বছর। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে এবং তার জন্মের কিছু কাল পর পর্যন্ত এই যে সময়টা, এটা ছিল হইতেছে জাহিলিয়াতের যুগ। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আলোকিত বা বর্তিকা ইসলাম নিয়ে আসার পরে সেই অন্ধকারকে তিনি দূরীভূত করেন। দান দিয়েছি, আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো? তোমরা এইটুক তো সব কমন করেই পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে এই ক্লাসের পরেই আমি একটু দেখবো যে আজকের ক্লাসের পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জায়গায় এখন স্টুডেন্টের সংখ্যা আছে 75 জন। আগামী ক্লাসের আগে 175 জন যাতে হয়ে যায়। কারণ তোমাদের পরিচিত এই কয়জনদেরকে যুক্ত করে ফেললেই তো এই গ্রুপটাতে 100 জন ব্যাপার না, প্রত্যেকে 10 জন করে যুক্ত করলে ফেললে তো কি হয়ে যায়, এখানে আর 100 জন যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কাজটা তোমরা করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে ফেলো। আর আমাদের এই যারা এখনো ফলো দেওয়া নেই পেজটা আছে, সেই পেজটাতে ফলো দিয়ে দিও। আচ্ছা, এরপর আসো মালা শব্দের অর্থ কি। দেখো, আমাদের দেশে মালা তো গলায় দেয়, কিন্তু সেটা ছিল মন্ত্রণা সভা। অর্থাৎ প্রাচীন আরবের আমাদের যেমন সংসদ, এরকম প্রাচীন আরবের যে সংসদ, মানুষের ভালো মন্দের যে বিচার করার জন্য যে আলোচনা সভা বসতো, সেই সভার নাম ছিল মালা। তারপরে দারুল নাদওয়া, এটা মানে কি? এটা মানে যে এইটা হবে না আর এইটা হবে না, এটা অনেকেই বুঝে, কিন্তু কনফিউশন লাগাই ফেলবা এই দুইটার মধ্যে, মন্ত্রণা সভা নাকি মন্ত্রণা প্রাসাদ। দেখি তো এই দুইটা কনফিউশনের মধ্যে সঠিক উত্তর কে দিতে পারে। আচ্ছা, এখানে আতিকুর রহমান বুলবুল নাকি বুলবুল, আচ্ছা মাশাআল্লাহ, এমডি সাদিকুলকে কমেন্ট করেছো। তো যাক, সেই দিন ফিরে আসুক, যে এই দিন লাইভে আসা মাত্রই তোমরা সবাই একদম 150-200 সব চলে আসতা কমেন্ট করতে। নিশ্চয়ই আসবে, এই মাসের মধ্যে এটা হবে। আর এই বিষয়ে পুরাতন স্টুডেন্ট যারা আছে, তোমাদের অনেক কমে কি চাই, অংশগ্রহণ, সহায়তা চাই। তাহলে তোমাদের কথা আজও মনে রাখবো, মনে থাকবেই, তোমাদেরকে নামগুলো পড়লে আমার মনে থাকে ইনশাল্লাহ। স্যার আন্নাদো হবে মনে হয় স্যার, এই তো বুঝতে পেরেছো। কারণ নাদোয়ার মধ্যে দেখো দার আল নাদোয়া, দার মানে হচ্ছে দরজা কিংবা প্রাসাদ। এখানে যেহেতু বলেছে প্রাসাদের কথা, তাহলে এটাই হবে। আর যদি বলতো মালা, তাইলে হইতো মন্ত্রণা সভা। ঠিক আছে, তাহলে হবে কি দারুল আল নাদোয়া। এরপর আসো 8, ঐতিহাসিক জীবনের মতে আরবে কয়টি যুদ্ধ সংঘটিত হয়। এই প্রশ্নটা দিয়ে বোঝা যায় আরবরা কি পরিমাণে যুদ্ধ বিগ্রহর, এই যে আইএমএ জাইলেতের যুগে কি পরিমাণের যুদ্ধ সেখানে হইতো, এটা দ্বারা কিন্তু সেটা স্পষ্ট হয়, সেটা বোঝা যায়। এবার দেখো, ঐতিহাসিক জীবনের মতে
আরবে কয়টি যুদ্ধ সংঘটিত হয়? কয়টি? প্রায় 1700টি। এটা পারবেন অনেকেই ইনশাআল্লাহ স্যার, সেই দিন আসবে স্যার। আচ্ছা যাক, অনেক সাহস পেলাম, অনেক আশা পেলাম, ভরসা পেলাম। একটা বলি, এখানে কেউ 25 আর 26 স্টুডেন্টের মনে রয়েছে, 26টাদের সংখ্যায় বেশি যা মনে হচ্ছে। 25টা অংশগ্রহণ করবা। তোমাদের 25দের কিন্তু পরীক্ষার পরে সবার আগে কোশ্চেন সলভ আমরা মানবিজ্ঞান থেকে দেওয়া হবে, যেহেতু মানবিক সাবজেক্ট গুলোর কোশ্চেন সলভ আমরা দিব, এবং তোমাদের কলেজের সামনে গিয়েও তোমাদের সাথে দেখা করব। আপাতত এবছর ঢাকার কলেজগুলো হবে, সামনে হয়তো ঢাকার বাইরের কলেজগুলোতেও চেষ্টা করব। দেখি, ঐতিহাসিক জীবনের মতো আরবে কয়টি যুদ্ধ সংঘটিত হয়? 1700টি যুদ্ধ সংঘটিত হয়। ইসলাম পূর্ব আরবের মন্ত্রণা সভার নাম কি? আল মালা। বেদুইনদের কেন আসাবিয়া বলা হয়? এই যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে। এটা কেন গুরুত্বপূর্ণ বললাম? এটা জ্ঞানমূলক অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। কেন আসাবিয়া বলা হয়ে থাকে? আসাবিয়া মানে কি? আসাবিয়া হইতেছে যারা লুটতরাজ ও জিজ্ঞাসামূলক কাজ করত, যাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল, প্রশিক্ষণ করতো, যারা নিয়মিত যুদ্ধবাজ জাতি বলেছিল। কেউ পারবা 26-এর সরি এই 10-এর উত্তর? আচ্ছা, হাসান বলেছো 26। 26 কি বুঝতে পারলাম না। 26-এর পরে যদি কোনো কোশ্চেন হয় তাহলে একটা কোশ্চেন চিহ্ন দিবা। বেদুনদের কেন আসাবিয়া বলা হয়ে থাকে? বেদুনদের বলা হয় তাদের গোত্রপ্রিয়তার জন্য। আসাবিয়া শব্দ হচ্ছে গোত্রপ্রিয়তা, অর্থাৎ আমি আমার গোত্রকে ভালোবাসি, তোমরা তোমাদের গোত্রকে ভালোবাসো না, আমরা আমাদের গোত্রকে, সবাই সবার গোত্রকে ভালোবাসি। খেয়াল করে দেখছো তোমার দেশে যখন ফুটবল খেলা হয়, তো এখন যে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা হয়, আমরা হয়ে যাই বাংলাদেশি। এত গালি দেই, এত কিছু করি, তাও কেমন জানি দেখাই ফেলাই, মনে হয় এটা আমার জাত, এটা আমার জাতি, বাদ দেই কিভাবে? ঠিক না? নির্লজ্জ বলি, নির্লজ্জ বলি টিভি বন্ধ করি, টিভিতে দেখি কি আমার চেহারা, তার মানে কি আমি নিজে একজন নির্লজ্জ। স্যার আজকে 25 ব্যাচের আইসিটি কোশ্চেন নাকি অনেক কঠিন হয়েছে সবাই বলতেছে। যাক, আইসিটি নিয়ে আমাদের আসলে ফাংশন না, আমরা মূলত মানবিকের সাবজেক্ট গুলো নিয়ে কাজ করতেছি, এই জন্য নিয়ে খবরও নেই। যাক, মানবিকের সাবজেক্ট গুলো নিয়েই যদি কঠিন হয় আমাদের জানাবা, সহজ হওয়ার কাজগুলো আমরা করব। এই দেখো তাহলে গোত্রপ্রিয়তা, হ্যাঁ আমাদের মধ্যে গোত্রপ্রিয়তা আছে। তোমাদের দেশের বাড়িতে দেখবা যদি কোনো ফুটবল খেলা হয়, তখন বুঝবা দেখো গোত্রপ্রিয়তা কি জিনিস। তোমার দেখবা তুমি তোমার দল জিতুক, তোমার গ্রাম জিতুক, তুমি সেইভাবে কাজ করতেছো, সেইভাবে আশা করতেছো, স্বপ্ন দেখতেছো, এরকমটাই হয়। আরব জনগণের বিভক্তির মূল কারণ কি? আরব জনগণের বিভক্তির মূল কারণ আজকে কি মানুষের খেলা আছে? নাই। আচ্ছা, আরব জাতির মূল বিভক্তির মূল কারণ হচ্ছে কেন্দ্রীয় শাসনের অভাব, অর্থাৎ তাদের কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, এলোমেলো ছিল। স্যার আসাবিয়া শব্দটি এই জন্য মনে হয় ফারায়েজে উল্লেখ আছে। ফারায়েজে আমি বলতে পারলাম না, ফারাজ বলতে কোনটা কথা বলতেছো? আসাবিয়াটা আর অনেক জায়গায় উল্লেখ আছে, অনেক জায়গায়। এরপর ইসলাম পূর্ব যুগে আরবের নেতাকে কি বলা হতো? এই যে দেখছো, শেখ হাসিনা প্রাচীন আরবে ছিল, অর্থাৎ শয়তান সব জায়গায় ছিল। কি প্রাচীন ইসলাম পূর্ব যুগে আরবের নেতাকে কি বলা হইতো? শেখ বলা হইতো। তারপরে হইতেছে নুসবাহ বলা হয় কাদের? এই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে পারবা না। নুসবাহ বলা হয় কাদের? নুসবাহ বলা হয় বংশ বিশারদদের, বংশ বিশারদ। আচ্ছা দেখছো, আমি কিন্তু উত্তর না দেখে দেখে তোমাদের কলা বলতেছি। এই ইসলামের ইতিহাস আমার মনে করো এরকম নখদর্পণে চলে আসছে। এরপর যদি আমার, যেহেতু আমি উত্তর না দেখে দেখে বলার কারণে একটু একটু ভুল হয়ে যেতেই পারে, যদি হয়ে যায় তোমরা অবশ্যই সেটা কি করবা, ধরাই দিবা, একটু বলবা, উল্লেখ করবা, আমি একটু জিনিসটা মিলিয়ে দেখবো। হতে পারে তোমারও ভুল, হতে পারে আমারও ভুল। ঠিক আছে, আমার যদি ভুল হয় আমি তো বলবো, আর যদি না হয় আমি তো ব্যাখ্যা করবো আসলে তোমার কোন জায়গায় ভুলটা হলো। এবার দেখো, আল বাসুস এর যুদ্ধ কত বছর দীর্ঘস্থায়ী হয়েছিল? আল বাসুস এর যুদ্ধ কত বছর দীর্ঘস্থায়ী হয়েছিল? আচ্ছা, এখানে একটা কনফিউশন যে স্যার এইটা আমি কেমনে পারবো, আল বাসুসের যুদ্ধ কত বছর হয়েছিল, কোনটা রেখে কোনটা পড়বো? স্যার সত্যি আইসিটি পরীক্ষা অনেক হার্ড ছিল। ও আচ্ছা, নাবিয়া। আচ্ছা, এখানে একটা কমেন্ট করো তো, 25 ব্যাচের কারা কারা আসো, 26 ব্যাচের আসো কারা কারা, একটু কমেন্ট করো। 25 ব্যাচে যারা আসো তারা কিন্তু নিয়মিত ক্লাসগুলো দেখবাই, কারণ তোমাদের উপযোগী করে একদম এরকম ম্যারাথন ক্লাস হতে থাকবে, একটা চ্যাপ্টার শেষ না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ হবে না। এরপর আসো, আল বাসুসের যুদ্ধ কত বছর দীর্ঘস্থায়ী হয়েছিল? এটা হয়েছিল, দেখো আমি একটা কোশ্চেন এসেছিল আমার সাধারণ জ্ঞানের মধ্যে, যে জাতিসংঘের এই আলোচনাটা
কত নম্বর আর্টিকেলে করা হয়েছিল, আমি এরকম প্রশ্ন করলো, আর্টিকেলকে পুরোটা পড়া দেখছি যেটা কত নম্বর আর্টিকেলের মধ্যে এটা করা হয়েছে। তারপরে আমি দেখলাম সেখানে আছে প্রথম আর একটা আছে 47 বলা আমার মনে হইলো প্রথমটার মধ্যে এরকম কথা থাকে না, থাকলে 47-এর মধ্যে থাকতে পারে, বা এখানে তারা উল্লেখ করা বুঝালে চেষ্টা করতেছে এর যে মোট ধারা 47টি এটা আমি মনে আছে কিনা, ওটা 47 দিয়ে দিছি, ওয়াও দারুণ, আসলে তো হয়ে গেছে। পরে বুঝতে পারলাম যারা প্রশ্ন করে তারা আসলে কঠিন প্রশ্ন করে না, তারা প্রশ্নটা এমন প্রশ্ন করে সেই প্রশ্ন কোন একটা জায়গা থেকে সহজ, তাও তুমি কেন পড়ো নাই, তাও তুমি কেন পারো নাই। দেখো বলতো এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সবচেয়ে বেশি মজাদার এবং সহজ বলে মনে হচ্ছে, যে এইটা স্যার যায় এইটা কেমন হওয়ার মতন। আমার মতে এখানে 35 আর 45 হবে না, হলে 30 বা 40 হবে। এই তোমার অপশনটা ছোট করে নিয়ে আসো। এখন 30 আর 40-এর মধ্যে বলো তো কোনটা হবে। স্যার 26, সুমাইয়া ইসলাম। সুমাইয়া তো এই আমাদের স্টুডেন্ট তো ছিল, তুমি কোন সময় প্রোফাইল কি চেঞ্জ করছো নাকি যেই সুমাইয়াকে আমি মনে করতে সেই সুমাইয়াই। তারপরে একটা বলো 30 আর 40-এর মধ্যে পারছো? 25 ব্যাচ, ইয়ার 25 ব্যাচ, হাবিব 25 ব্যাচ, হাবিবকে 26 ব্যাচ জেনে আসতেছি। তা তোমার তো তাহলে পরীক্ষা আছে, তা তোমাদের তো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে নিয়মিত লাইভে থাকো, এবং তোমাদের 25 ব্যাচ আরো যে ফ্রেন্ডরা আছে সবাইকে একসাথে যুক্ত করে ফেলো। 30 না 40 কেউ উত্তর দিতে পারতেছো না, উত্তর কিন্তু দিতে হবে। মানে 26-দেরকে মাফ করে দিব, 26 যদি ক্লাস করুক, কিন্তু 25-দের উত্তরটা আমি না নিয়ে সামনে আগাবোই না, এরকম একটা অবস্থা করবো সামনে। কি হবে? এই যে উত্তর হবে 40 বছর। ঠিক আছে, এই জন্যই বললাম পড়া আসলে কঠিন না, এটা কোনো না কোনো অংশটা কি সহজ, কিন্তু হয়তো তুমি পারতেছো না, আমি পারতেছি না, আমাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা, বুয়াসের যুদ্ধ কোন গোত্রের শাসন পদ্ধতিতে গোত্রের মধ্যে সংঘটিত হয়? এইখানে এটা মনে রাখবা, আউস ও খাজরাজ এই গোত্র দুইটাই আরব জাতির মধ্যে যত দাঙ্গা হাঙ্গামা যা লাগাইছিল এই দুইটা জাতি। স্যার আমি এসএসসি তে আপনার ক্লাস করতাম, সুমাইয়া ইসলাম। ও আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে আসো হচ্ছে ইসলাম পূর্ব যুগে বছরে কয় মাস যুদ্ধ বন্ধ থাকতো? কয় মাস? এটা হচ্ছে 4 মাস। ইসলাম পূর্ব যুগে 4টা মাস ছিল। এখন আমাদের যেমন 12 মাসে বছর, এরকম আরবদেরও মাস ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, এরকম আমাদের 12 মাসগুলো আছে না, এই মাসগুলোর মধ্যে 4টা মাস। 4টা মাস কি কি? মুহররম, দেখো এই নামই হয়েছে মুহররম এই জন্য, হাররম মানে এটা হারাম মাস। এর মুহররমের আগের যে 3 মাস সেটা কি কি? রমজান, তারপর হচ্ছে রজব, শাবান, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, জিলহজ, জিলকদ। হ্যাঁ, জিলহজ, জিলকদ হজের মাস, যুদ্ধ করা যাবে না। জিলকদ যুদ্ধ করা যাবে না। মুহররম হারাম মাস, অর্থাৎ এই মাসে যুদ্ধ করা হারাম। এটা আসলে কেন? এটা ছিল এই জন্যই যে এই হারাম মাসে যদি কেউ যুদ্ধ করে বুঝতে হবে ওরা কাপুরুষ। মানুষ এই 4টা মাস নির্বিঘ্ন থাকতো, যে এই মাসে কোনো যুদ্ধ হইলো, কোনো মারামারি লাগলে মাসে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, মাস শেষ হোক, কত পারস, কত তোর শক্তি ওই মাসে দেখা যাবে না, আমি প্রস্তুত হই, তুই প্রস্তুত হোস, অর্থাৎ প্রস্তুতি ছাড়া কোনো যুদ্ধ করতো না। আচ্ছা এসএসসিতে তুমিও, হাসান আহমেদ। আচ্ছা এবার দেখো আল ফিজারের যুদ্ধ কোন গোত্রের মধ্যে সংঘটিত? আল ফিজারের যুদ্ধ কোন গোত্রের মধ্যে সংঘটিত হয়? আল ফিজারের গোত্র সংঘটিত হয় কুরাইশ ও খাজরাদের মধ্যে। তার মানে দেখো ওই যে উপরে যে যুদ্ধটা দেখছো, বাসুসের যুদ্ধ, বুয়াসের যুদ্ধ, আউস আর খাজরাজ, আর আল ফিজারের যুদ্ধ হইতেছে কুরাইশ ও খাজরাজ। আল ফিজারটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ, একটা বিখ্যাত যুদ্ধ, এটা দীর্ঘদিন ধরে এই যুদ্ধটা আরবদের মধ্যে চলে আসছে। এবার আসো, কয়টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকা বলা হয়? যারা একটু আরবি জানো তারা জানবা সাবা শব্দের অর্থ হচ্ছে 7, সাবা মানে 7, তার মানে 7টি কবিতাকে ঝুলন্ত কবিতা বলা হয়। আরবি 1 2 কি? ওয়াহেদ মানে 1, এরা মোটামুটি অনেকে জানা কথা। সানি মানে হচ্ছে 2, তারপর হচ্ছে সালিস মানে হচ্ছে 3, রুবা মানে হচ্ছে 4। হ্যাঁ, এই জন্য আমাদের বাংলাটা শব্দ আছে রবি শস্য, এটা রুবা থেকে আসছে। রবি শস্য মানে কি? মাসের 4 ভাগের 1 ভাগ সেই সময়ের। আর একটা হইতেছে রবি শস্য, একটা কি রবি শস্যের বাদ দিয়ে সালিস, খমসুর মানে হচ্ছে 5। আমরা এটা খামসা খামসি, এই খামসা খামসি আরবির খমস থেকে আসছে, কারণ খামসাইতে 5 আঙ্গুল লাগে, আরবি শব্দ খমসুন থেকে এরকম
এই আর্টসে। আচ্ছা, কয়টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকাত বলা হয়? কয়টি কয়টি সাবা মুআল্লাকাত বলা হয়? 7টি। এবার আসো, উকাজ মেলায় কাবাগের দেয়ালে কতটি কবিতার স্বর্ণাক্ষর ঝুলানো থাকতো? ওই 7টাই। ইসলাম পূর্বে আরবদের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিল? ইবনুল কায়েস। এই একটা প্রশ্ন দেখো, একদম কমন। শ্রেষ্ঠ কবি ইবনুল কায়েস। আরবের শেক্সপিয়ার বলা হয়তো ইবনুল কায়েস। আরবের কি বলে, এই যে কবিদের গুরু ইবনুল কায়েস। তারপরে শ্রেষ্ঠ কবি ইবনুল কায়েস। কোন কবি আরবদের ডেভিড বলা হয়তো? ইবনুল কায়েস। সব ইবনুল কায়েস, ইবনুল কায়েস, শেষ। এখানে তেমন কিছু নাই। এখানে আর কটা প্রশ্ন আছে। প্রাক ইসলামী আরবে সুদের ব্যবসা একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ করতো কারা? এই প্রশ্ন তো পারবা। এটা হচ্ছে ইহুদিরা। অর্থাৎ এই সুদ ব্যবসা, যে সুদের যে কার্যক্রম, এটা নিয়ে আসছে পৃথিবীতে ইহুদিরা, আরব বিশ্বে সেই সময়। এখন মনে যে ব্যাংকগুলো দেখবা বেশিরভাগই ইহুদিদের কন্ট্রোলে, ইহুদিদের নিয়ন্ত্রণে। ইসলাম পূর্ব যুগে বেদুইনরা কোন ধর্ম বিশ্বাসী ছিল? এইখানে বেদুইনরা ছিল হইতেছে এই জড়বাদী। কনফিউশন হবে এখানে, ইহুদি কিংবা হানাফিয়া তো হবেই না, কনফিউশন পত্তলিক কিংবা জড়বাদীর মধ্যে। তো আরবে অন্য সময় পত্তলিক ছিল, শুধু বেদুইনরা ছিল জড়বাদী। জড়বাদীটা কি? তারা জড়বস্তুর পূজা করতো, আগুনের, ওই পাথরের, ওই হচ্ছে সাপের, ওই হইতেছে কাউয়ার, ওই হইতেছে বাতাসের, ওই হচ্ছে সূর্যের, এই ধরনের পূজাগুলো করতো, জড়বাদী। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে কতটি ধর্মমত প্রচলিত ছিল? ইসলামের আবির্ভাবের পূর্বে আরবিতে কত ধর্ম প্রচলিত ছিল? এইটা পারবা কেউ? 27। এই কেউ 27-এর উত্তর সবার আগে দাও, কে কে পারো 27-এর উত্তর? 27 28 একসাথে দিয়ে দাও। মাশাআল্লাহ, 16টি শেয়ার হয়েছে। 27 যাই না স্যার। আচ্ছা 3 নো, 27-এর উত্তর হবে 5টি। এখন দেখো, এই 5টি বললে, এই যে মানে এই ক্লাসগুলো করার উপকারিতা কিন্তু এই জায়গাটাতে, যে তুমি 5 তো তোমার বইয়ের মধ্যে উত্তর আছে, কিন্তু 5টা কে, এইটা বলে দেওয়ার পরে ভিতরে, মনের ভিতরে যেভাবে গেঁথে যাবে, অন্য কোনটা কিন্তু তা আসলে গাঁথবে না। তাহলে 5টা কি সেটা বলে দিই। সেটা হচ্ছে, ইসলাম আবির্ভাবের পূর্বে আরবে যে 5টা ধর্ম ছিল, এক হইতেছে এই 1 ইহুদি, 2 খ্রিস্টান, 3 পত্তলিক। যাযাবর, যাযাবর কোন ধর্ম না। তাহলে 3টা পত্তলিক। পত্তলিক কি? পত্তলিক যারা মূর্তি পূজা করতো, 3টা ধর্ম পাইলাম। 4 জড়বাদী, অর্থাৎ তারা মূর্তির পূজা না, বিভিন্ন জড়বস্তুর পূজা করতো, তা 4টা পাইলাম। আরেকটা কি? আরেকটা হচ্ছে হানাফিয়া, অর্থাৎ তারা কোনো মূর্তির পূজাও করতো না, তারা ইহুদি খ্রিস্টানও না, তারা জড়বাদী না, এবং তারা মুসলিমও না, কারণ তখন ইসলামই আসে নাই। তারা হচ্ছে ছিল হানাফিয়া, অর্থাৎ তারা এক ঈশ্বরের ইবাদত করতে, কোন ইবাদত ছিল না, কিন্তু এক ঈশ্বরকে মানতো যে স্রষ্টা একজন রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই পাথরের শক্তি নিয়ে আমাকে সৃষ্টি করার, ওই আগুনের শক্তি নিয়ে আমাকে তৈরি করার, কিংবা ইহুদি যে ধর্ম সেটাও পুরাতন, এই খ্রিস্টান ধর্মগুলো মিক্স হয়ে গিয়েছে, তারা যে ধর্মটা মানতো সেটা হচ্ছে হানাফিয়া। তাহলে কি 5টা জাতি পাওয়া গেল? এই 5গুলো এমনি এমনি আসে নাই, এই পুরো এমসিকিউ গুলো ধরে ধরে আমাকে সাজিতে হয়েছে। এই জিনিসগুলো করতে আমার অনেক সময়, অনেক ত্যাগ লেগেছে। তোমার যত এমসিকিউ সেগুলো কালেকশন করা, কোন এমসিকিউর পরে কোনটাকে রাখলে কোনটা পড়ার কারণে কোনটা পড়া হয়ে যাবে, এই কাজগুলো করতে হয়েছে। তো তোমাদের থেকে এই কষ্টগুলোর কিছুটা মূল্যায়ন চাই। এই যদি পর্যাপ্ত কি হয় ফলো দাও, বা ক্লাসে পর্যাপ্ত স্টুডেন্ট থাকে, তাদের রেসপন্স গুলো পাই, তাহলে এই কষ্টগুলো কি বলে একটুটা লাঘব হবে। কারণ এই জিনিসগুলো একটা নোট এমনি এমনি তৈরি হয়ে যায় না। এই তৈরি করতে গেলে যে টিচার তার অভিজ্ঞতা অর্জন করতে তার তো দীর্ঘদিন লাগেই, সেই অভিজ্ঞতা একটা বাস্তবায়ন রূপ দিতে গেলেও এই নোটগুলো সাজাতে হয়। আচ্ছা এবার দেখি, জাহিলিয়া যুগে কাবা গৃহে কতটি মূর্তি ছিল? জাহিলিয়া যুগে কাবা গৃহে মূর্তি ছিল 360টি। এটা পারার কথা, অনেকে পারবা। তাহলে আমাদের 2টা পর্ব শেষ। আমরা এবার আসি প্রাচীন সভ্যতার দিকে চলে যাই। যদি বলো স্যার প্রত্যেকটা এমসিকিউ করা না, আমরা ওটা আমাদের কোর্সের মধ্যে আছে, সেই জায়গায় আমরা কিছু বাদ দেবো না, একদম প্রত্যেকটা এমসিকিউ আলোচনা আছে, শুধু লাইভে আমরা শুধু কি একটু ডেমো গুলো করতেছি। যাদের
এই পরেও কিছুটা মিসিং মনে হবে, কম মনে হবে যে আর একটু প্রিপারেশন নিলে ভালো হতো, তারা হচ্ছে কোর্সটা কিনবা। আর তাছাড়া তোমরা ফ্রি লাইভে প্রিপারেশন নিয়ে নিতে পারো। মিশরকে নীল নদে দান বলার কারণ কি? মিশরকে নীল নদে দান বলার কারণ হইতেছে মিশর নীল নদের তীরে অবস্থিত। মিশর নীল নদের তীরে অবস্থিত। 2, লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ কি? লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ হইতেছে কিসের আবিষ্কার? কাগজের আবিষ্কার। অনেকে কনফিউশন হয়ে যাবে, কলম না কাগজ, কলম নাকি কাগজ, সেটা হইতেছে কাগজের আবিষ্কার। ঠিক আছে আহমেদকে থ্যাংক ইউ স্যার, তোমাদেরও থ্যাংক ইউ। আসলে মাঝে মাঝে না কিছু উপকার পেলে আমার থ্যাংক ইউ জানাতে মন। যদি আমার কম্পিউটারের মধ্যে একটা সমস্যা হয়েছে, হঠাৎ করে একটা ফাংশন পাচ্ছি না, বাদ দিয়ে আবার না অভ্র কিবোর্ড পাইতেছি না, ভাবছিলাম যে ক্লোজ করে আবার চালু করবো, বলে না আপনি এটা চালুই আছে। চালু থাকলে কম্পিউটার কোন জায়গায় আছে খুঁজে পাচ্ছি না, এত রাগ হচ্ছিল। তারপর হঠাৎ ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর আমার এটা সহজ হয়ে গেল। তখন এত দোয়া আসতেছিল যে এই লোকটার একটা ছোট্ট এই 1 মিনিট 2 মিনিটের ভিডিওতে আমি কত বড় বিপদ থেকে মুক্ত হয়েছি। তো যাক, যদি তোমাদেরও এই ধরনের ক্লাসগুলো উপকারে আসে তাহলে সেই কৃতজ্ঞতা স্বরূপ একটু কমেন্টও জানাবা। ইউটিউবে যদি পাও সেখানেও কি করবা, কমেন্ট করবা। আচ্ছা এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখো সেখানেও কি করবা, কমেন্ট। আচ্ছা এবার আসি, মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিল কি? মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি কি ছিল? তাদের উপাধি ছিল হইতেছে এই যে ফারাও। ফেরাউন কাদের উপাধি ছিল? ফেরাউন ছিল রাজাদের উপাধি। পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি? মমি সংরক্ষণ, রাজাদের সন্তুষ্টি সন্তুষ্টি বৃদ্ধি, দেবতাকে খুশি করে, এই যে মমি সংরক্ষণ। নিচের কোন পিরামিডটি সবচেয়ে বড়? সেটা কোনটা সবচেয়ে বড়? সেটা হইতেছে ফারাও ফুকুর পিরামিড। ফারাও ফুকুর পিরামিডটা ছিল সবচেয়ে বড়। আচ্ছা তাহলে আমি আলোচনা তো অনেকখানি করলাম, ক্লাস থেকে আর কন্টিনিউ করব? যদি থাকে তাহলে একটু কমেন্টে জানাও, সে কন্টিনিউ করেন না বা কতক্ষণ করব সেটা আমাদের জানাতে পারো। তাহলে তোমাদের আলোচনা বা তোমাদের মতের ভিত্তিতে আস্তে আস্তে আমি ক্লোজিং এ দিয়ে যেতে চাই। কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র করে তোলেন? কোন রাজা? এই যে মেনেস। কোন রাজা? মেনেস। আচ্ছা দেখো আমি এটা কিভাবে পারলাম কোন রাজা করেছে। প্রথম কথা হইতেছে মিশরের সাথে হাম্মুরাবি হবেই না, হাম্মুরাবি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায়। কনফুসিয়াস, কনফুসিয়াস প্রাচীন সভ্যতার সাথে তার কোনো নাম যাবেই না, তিনি হচ্ছে এই মধ্যযুগের চীনের একজন দার্শনিক। তার মানে উত্তর হবে জরথুস্ট। জরথুস্টটা হইতেছে সুমেরীয় সভ্যতার, তাহলে উত্তর হবে মেনেস। এবার বুঝতে পারলাম মোটামুটি অন্যান্য সম্পর্কে টুকটাক ধারণা থাকলে তুমি পড়া কঠিন করে পারো, তুমি যাতে না পারো তোমাকে আটকে দেওয়া কিন্তু প্রশ্ন বা কোরিয়ার উদ্দেশ্য না। ঠিক আছে, উদ্দেশ্য হইতেছে একটু তুমি যে পড়াশোনা করেছো, তুমি যে চোখ বুলেছো, তুমি যে জানো সেইটার কি করা, এই টেস্ট নেওয়া। এই জন্য জেনে যাও, বুঝে যাও, আইডিয়া নিয়ে যাও। তুমি যখন এমসিকিউ অপশনে থাকবে তুমি পারবে। এই জন্য সবকিছু মুখস্থ করতে যাও না, বোঝার চেষ্টা করো, ধারণা নাও, আইডিয়া করতে থাকো। প্রাচীন মিশরীয়রা মৃতদেহ মমি করে রাখতো, কারণ কি? পুনর্জন্ম বিশ্বাস করতো, আবার যখন জন্ম হবে তখন যাতে এই দেহ নিয়ে তারা কি করতে পারে, আবার বাঁচতে পারে। প্রথম গণতন্ত্রের ধারণা দেখ কারা? আমি আগে বলছিলাম, উত্তরটা করতে পারবা? প্রথম গণতন্ত্রের ধারণা কারা দেয়? কোন সভ্যতা? প্রথম গণতন্ত্রের ধারণা দেয় গ্রিক সভ্যতারা। প্রথম গণতন্ত্র ধারণা দেয় গ্রিক সভ্যতা। হায়ারোগ্লিফিক অর্থ কি? হায়ারোগ্লিফিক মানে হচ্ছে পবিত্র লিপি। সুমেরীয় সভ্যতার না, সুমেরীয় ইউনিফর্ম ছিল, হায়ারোগ্লিফিক ছিল মিশরীয় সভ্যতার। সভ্যতার ইতিহাসে লিখন পদ্ধতি আবিষ্কার করেন কারা? লিখন পদ্ধতি আবিষ্কার করে হচ্ছে মিশরীয়রা, উন্নতি করে হচ্ছে সুমেরীয়রা। দুইজনেরই অবদান আছে। 9 গ দিয়েছ, হ্যাঁ তাহলে তো পারোই, মনে আছে। সভ্যতার ইতিহাসে লিখন পদ্ধতি আছে, এটা তো বললামই। কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? কোন নগর রাষ্ট্রে? এটাও পারবা? এটা যদি গ্রিস পেরে থাকো, যারা যারা গ্রিক পেরেছো তারা এই প্রশ্নের উত্তরটা পারবা, দেখি তো পারো কিনা। কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথমে বলি, হ্যাঁ বলো, 11 12। আচ্ছা প্রথমে বলি, এখানে করিন্থ বা থিবস হবে না, হলে দুইটা যে কোনো একটা, অ্যাথেন্স বা স্পার্টা। তো এর মধ্যে, কারণ এই দুইটাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল গ্রিক সভ্যতায়। এখন গ্রিকের কোন জায়গাটাতে, এই কনফিউশন তো, এই প্রশ্নটাই তো, এই জন্য প্রশ্নটা হবে হচ্ছে অ্যাথেন্সে। তাহলে গ্রিকের কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? গ্রিকের অ্যাথেন্সে
নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল? প্রাচীন মিশরের সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? প্রাচীন মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। কারা বাদ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেন? কারা বাদ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেন? কারা? সেটা হচ্ছে এই যে মিশরীয়রা। নীল নদের মধ্যে তারা প্রথম বাদ দেয়, বাদ দিয়েই তারা কি করে, কি পায়? নীল নদের দেবতার নাম কি? নীল নদের দেবতার নাম হচ্ছে, নীল নদের দেবতার নাম হইতেছে নীল নদের দেবতা অর্থাৎ নদীর দেবতাটা কি, তাই না? ও আচ্ছা, মিশরের রাজাদের নাম হলো ফারাউন। সূর্য দেবতার নাম ছিল রে। অ্যাটন কে তা জানি না, সুতরাং বাকিগুলো উত্তর হচ্ছে না। তাহলে উত্তর দিতেছে ওসিরিস। তাহলে নীল নদের দেবতার নাম হচ্ছে ওসিরিস। পেরেছো এটা? প্রাচীন মিশর সভ্যতা কোন নদীতে গড়ে উঠেছিল? নীল নদী। এটা তো সহজ পারছো। 15 নম্বর, নীল নদের দেবতার নাম কি? এটাও পেরেছো।